আমার মোহাম্মদ সোহেল রানা। আমার বাড়ি বন্দরনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইটা বোন সহ আমি। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের মধ্যেই এক সরকারি কোয়ার্টারে থাকা এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন সরকারি ফরেস্ট অফিসার। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা ফরেস্টে চাকরি করে। যদিও আমাদের গ্রামের বাড়ি ছিল চট্টগ্রাম থেকে অনেক দূরে, কিন্তু আমার জন্মস্থান চট্টগ্রাম শহরেরই ফরেস্টের মধ্যে থাকা, বনের মধ্যে থাকা কোনো এক সরকারি কোয়ার্টারে। আমার শৈশবের দিনগুলো বেশ ভালো ছিল। বাবা মা সবার ভালোবাসায় আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। প্রতি রমজান বা কোরবানির ঈদে অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের সময় আমরা গ্রামের বাড়িতে যেতাম। গ্রামে থাকতো দাদা দাদি কাকা ফুফি মিলে আমাদের পরিবারের বাকি সদস্যরা। ছোটবেলা থেকে বাবা মা কেন জানে আমাকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতেন। কেন আমাকে নিয়ে তারা এত ভয়ে থাকতেন এটা ঠিক বুঝতাম না। আমার যিনি বড় বোন আছে তিনি একটু প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলতে ঠিক এরকম, সে বুদ্ধি প্রতিবন্ধী, খুব বেশি একটা কথা বলতে পারতো না এবং তার ব্রেন কোনো কাজ করতো না। ছোটবেলা থেকে আমার মা আমার ওই বোনকে নিয়ে খুব বেশি টেনশন করতেন এবং মাকে নাকি কোন ফকির বলেছিল যে সোহেলকে সাবধানে রাখবেন, ওর উপরেও খারাপ কোনো কিছু নজর আছে। জানি না কোন ফকির মাকে এই কথা বলে, আর যে কথার কারণে মা আমাকে এক বন্দিশালায় জীবন পার করায়। ছোটবেলা থেকে আমি নিজের স্বাধীনতা বলতে কোনো কিছুই পাইনি। যখন মন চাইতো একটু বাইরে যাব, তখনই মা আমাকে বন্দি করে রাখতো। অনেকের ইচ্ছে করে না যে বাসার ছাদে গিয়ে মধ্যরাতে চাঁদের সঙ্গে আলিঙ্গন করা, চাঁদের আলো গ্রহণ করা, অথবা নিস্তব্ধ রজনীতে বনের ওই ঝিকিমিকি পোকাদের খেলা দেখা। আমি এগুলা কখনোই পূরণ করতে পারতাম না। আমার মা সন্ধ্যার পরে আমাকে ঘরবন্দি করে রাখতো। আমাকে ঘর থেকে খুব বেশি একটা প্রয়োজন ছাড়া বের হতে দিত না। এমন করে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন চট্টগ্রামেরই একটা কলেজে পড়াশোনা করতাম। সে সময় আমরা একটা নতুন ফরেস্টের জায়গায় চলে যাই, মানে নতুন একটা এরিয়াতে আমার আব্বা চলে যায় এবং এটা ছিল সরকারি, মানে চট্টগ্রাম শহর থেকে খানিকটা দূরে, মানে শহরের শেষের একটা অংশে। তো ওখানে একটা অনেক বড় বন রয়েছে এবং সেই বনের মাঝখানটাতেই রয়েছিল ফরেস্টের মানে কোয়ার্টার, যেখানে আমরা সবাই মিলে থাকতাম। যাই হোক, আব্বা আমরা ভাই বোনেরা সবাই মিলে তখন ওখানে থাকতেছিলাম। যথারীতি মা যেহেতু ঘর থেকে বেরোতে দিত না, সন্ধ্যার পরে বাসার ছাদেও দিত না, তবে রাতের বেলায় প্রকৃতি দেখার একমাত্র রাস্তা ছিল আমাদের জানালা, মানে আমার ঘরের জানালা। আমার জানালাটা বেশ বড় ছিল, কাঠের একটা জানালা ছিল এবং জানালাটা খুলে দিলেই দক্ষিণা বাতাস আমার হৃদয় কেড়ে নিত। আর জানালা ঠিক ওপারে রয়েছিল বিশাল একটা পুকুর। যদিও এটা ফরেস্টের জন্যই রাখা, ফরেস্ট অফিসাররা বা ফরেস্টে কাজ করা কর্মকর্তারা সেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করে বা মাছ ফেলে এবং সেটা তারাই খায়। এটাই সবসময় ঘটে আসতো। যদিও সেই এরিয়াতে মা কোনো সময় আমাদেরকে যেতে দিত না, সবসময় ঘরের মধ্যে আটকে রাখতো। একদিন হলো কি, চন্দ্রিমা রাতের গল্প আপনাকে বলি। আকাশে ছিল ইয়া বড় একটা চাঁদ। আমি তখন জানলার পানে তাকিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো যেন দিঘিটার মধ্যে, মানে ওই পুকুরটার পাড়ে কে জানি গোসল করতেছে, ঠিক আমার কাছে এরকমটা মনে হচ্ছে। যদিও এটা আমাদের এখান থেকে মোটামুটি বেশ দূরেই ছিল, তারপরও মনে হচ্ছে পানির ওই চমচম চমচম শব্দ আমার কানে আসলো। আমার কাছে মনে হলো যেন ওই পুকুরে কেউ মাছ ধরতেছে অথবা গোসল করতেছে। আরেকটা জিনিস খেয়াল করলাম, যখনই চাঁদের আলোটা পুকুরের পানিতে পড়তেছে আর পানি যখন ঢেউ খেলতেছে, তখন এটাই প্রতিধ্বনি হয়ে, মানে এটা উপরের দিকে যে গাছগুলো আছে সেই গাছের মধ্যে এক ধরনের ছায়ার ঢেউ খেলাচ্ছে। আমি তখন মোটামুটি শিওর হয়ে গেলাম যে না, মনে হয় এই পানিতেই কেউ না কেউ গোসল করতেছে অথবা মাছ ধরতেছে। আমাদের একটা নিয়ম ছিল কি, সন্ধ্যা রাতেই আমার মা কি করতো, আমাদের যে মেইন গেট ছিল, ঘর থেকে বের হওয়ার যে গেট, ওই গেটের মধ্যে তালা মেরে দিত। কোনোভাবে ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। মা যখন তালা মেরে দিল, আমি তখন চিন্তা করলাম আমি একটু বাইরে যাব, সেখানে কি হয় বা কে গোসল করে এটা আমি দেখব। তো আমি গেট দিয়ে বেরোনোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু গেট দিয়ে বেরোতে পারছি না, মা গেটে তালা মেরে রাখে। যার কারণে আমি তখন উপরে চলে যাই, সিঁড়ি বেয়ে ছাদে চলে যাই। আমাদের এই অফিসারটা ছিল, মানে আমাদের এই বিল্ডিংটা ছিল দোতলা। তো দোতলার ছাদে যখন চলে যাই তখন সেটা হয়ে গেল 3 তলা।
আমাদের এই বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। রাতের বেলায় মাঝে মাঝে অথবা বিকেল বেলা যদি আপনি ছাদে যাইতেন তাহলে দেখতেন যে অনেক বন্য প্রাণীরা ঘুরে বেড়ায়। আর বিশেষ করে এই বনে প্রচুর পরিমাণের পাখি ছিল। পাখিদের খেলা দেখলে হৃদয় একবারে শীতল হয়ে যেত। সে চন্দ্রিমার আলোতে আমি অনেক কষ্ট করে বাসা থেকে গেটের ছাদে ওঠার চাবি ম্যানেজ করে আমি তখন ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে আমি স্পষ্টভাবে দেখলাম যে ওই পুকুরে কেউ একজন গোসল করতেছে, এবং যাকে দেখে মনে হলো তার পোশাকগুলো ছিল একেবারে লাল কালার, লাল রঙের কোনো একটা পোশাক, এবং সে খুব মজা করে পুকুরের মধ্যে সাঁতরাচ্ছে, গোসল করতেছে। এই জিনিসটা আমি তখন দেখতে পেলাম, কিন্তু বুঝতে পারলাম না মধ্যরাতে কে বা এই দিঘিতে গোসল করে, বা দিঘিতে গোসল করার জন্য এত রাতে কে আসবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মায়ের ভয়টা মনের ভিতর ঢুকে গেল। আয় হায়, মা যদি কোনোভাবে ঘুম থেকে উঠে দেখে আমি বিছানায় নাই আর আমি ছাদে চলে আসছি, তাহলে তো মা আমার অস্তিত্ব রাখবে না, ঘর বাড়ি সব মাথায় তুলে নেবে। এই কাজ ভুলেও করা যাবে না। আমি তাড়াহুড়ো করে উপর থেকে নিচে নেমে আসলাম, এবং নিচে এসে দেখলাম যে ভাগ্যিস আমার মা এখনও ঘুম থেকে উঠেনি। আমি তখন জানালা দিয়ে আরও অনেকক্ষণ ধরে এটা দেখলাম। ফজরের প্রায় খানিকটা আগ পর্যন্ত এই দৃশ্য আমি দেখলাম, এবং একটা সময় ফজরের আজানের পরে জিনিসটা মিলিত হয়ে গেল। এরপরে যথারীতি বাবার সঙ্গে আমি ফজরের সালাত আদায় করলাম। নামাজ শেষ করে আমি ঘুমোতে গেলাম। খুব ভোরে ভোরে আমি ঘুমিয়ে গেলাম, এবং দিনের প্রায় 9টা বাজে উঠে খুব তাড়াহুড়ো করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে যাওয়ার পরে আমার কিছু বন্ধু ছিল, ওদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম যে দোস্ত, এমন এমন ঘটনা, আমাদের বাসার বারান্দা দিয়ে আমি এমন একটা জিনিস দেখেছিলাম, জানালা দিয়ে। তো আমার বন্ধুরা বলতেছিল মনে হয় এটা পরী হবে, আমারে বলে যে এটা মনে হয় কোনো এক পরী হবে, আমাদের এটাই মনে হচ্ছে। আমি বললাম এত রাতের বেলায়, এই গভীর রাতে পরী এখানে গোসল করার জন্য আসবে, বিষয়টা আমার কাছে ঠিক কেমন লাগতেছে। পৃথিবীতে এত নদী থাকতে, এত পুকুর থাকতে কেন এই বন জঙ্গলের ভিতরে একটা এরকম পুকুরে পরী গোসল করবে। আমার বন্ধুরা বলে পরীরা নির্জনতা পছন্দ করে, যেখানে মানুষের বসতি কম, মানুষের পায়ের ছাপ কম, এবং মানুষের কোলাহল কম। ঠিক এরকম একটা জায়গায় পরীরা থাকতে পছন্দ করে, যেহেতু এটা একটা দুর্গম এলাকা যেটা শুধুই বন জঙ্গলে ঘেরা, যার কারণে মনে হচ্ছে সেখানে একটা পুকুর পরীদের খুব পছন্দনীয়, তারা এখানে গোসল করে, তুই কিন্তু বিরক্ত করিস না। আমার বন্ধুদের মধ্যে আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে কবির হোসেন। ওই আবার এই প্যারানর্মাল বিষয়গুলো একটু ভালো বুঝতো। আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিল, এবং ওর দাদা নাকি অনেক নাম করা কবিরাজও ছিল, ওদের বাড়ি ছিল নোয়াখালী। আমার এই বন্ধু বলতেছে দোস্ত, তোর কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে যে শিওর এটা কোনো একটা পরী হবে। খবরদার বলেও একে বিরক্ত করতে চাইস না, ওকে বিরক্ত করলে তোকে আস্ত রাখবে না, তোকে মেরেই ফেলবে। এই জিনিসগুলো শুনে শুনে সারাটা দিন মোটামুটি কেটে গেল। এরপরে যথারীতি বাসায় আসলাম বিকেলবেলা। এসে খাওয়া দাওয়া করে জানালার দিকে তাকিয়েছিলাম, তখনও পুকুরটা আধো আধো দেখা যাচ্ছে। একটা সময় আমি চিন্তা করলাম আমি পুকুর পাড়ে যাব। আসরের আজান দিয়েছে, ফরেস্টের যে মসজিদ ছিল সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজটা শেষ করে একটু একটু করে আমি তখন ওই দিঘির বা পুকুরের পাড়ের দিকে যাচ্ছি। আসলে আমি এটাকে পুকুরও বলি বা দিঘিও বলি, এটার আকারটা কিন্তু একটা দিঘির মতোই বড়, কিন্তু এখানকার স্থানীয় লোকেরা যারা ফরেস্টে চাকরি করে তারাও এটাকে একটা পুকুর বলে আখ্যায়িত করে, আমি তাই পুকুরে বলি। আমি পুকুর পাড়ে গেলাম, এবং পুকুর পাড়ে গিয়ে যেটা দেখলাম যে পানিগুলো একেবারে পরিষ্কার, এতটাই পরিষ্কার দেখে মনে হচ্ছে পানির মধ্যে বিন্দু পরিমাণেরও কোনো ময়লা নেই। এমনই সময় আমাদের ফরেস্টে চাকরি করা একজন কাকা উনি আসলো, এসে আমাকে বলে কি ব্যাপার সোহেল, কি দেখতেছো? আমি বললাম কাকা ঠিক বুঝতেছি না, এমন এমন একটা জিনিস দেখতেছি, ঘটনাটা কি, এটা কেন? উনি বলে আমি বললাম যে পানিটা বেশ পরিষ্কার, এবং এটা কেন হইতেছে বা এরকম কথা বলতেছিলাম। উনি তখন বলে যে কথা এখানে আইসো না, এখানে আসাটা ভালো না, এই জায়গাটা ভালো না। কেন উনি আমাকে এটা বললো সেটা আমি বুঝলাম না। আমি কিন্তু পরীর কথা বলি নাই। যথারীতি আমি আবারও সন্ধ্যার পর পরে সন্ধ্যার সময় আমি বাসায় চলে গেছি। মাগরিবের সালাত আদায় করে পড়তে বসলাম, পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করলাম, এবং গতকালকে রাতের মতো আজকে রাতেও একইভাবে জানালার পানে তাকিয়ে আছি পরীর সেই গোসল দেখার জন্য। একইভাবে মধ্যরাতের কাছাকাছি, রাত যখন প্রায় ঘড়ির কাঁটায় 1টা কি 1:30টার মতো বাজে, সে সময় আমি আবারও দেখলাম একইভাবে গতকালকে রাতের মতো আজকে রাতেও পানির শব্দ হচ্ছে, পানি নড়াচড়া করতেছে। আমি বুঝলাম পরী সম্ভবত চলে আসছে। আমি তাড়াহুড়ো করে তখন আমি ছাদের উপরে চলে গেলাম, যেখানে আমি গতকালকে রাতের গোসল দেখেছিলাম, সেম একই জায়গায় গেলাম। জায়গাটা গিয়ে দেখি যে হ্যাঁ ঠিক তাই, আজকেও একইভাবেই গোসল করতেছে।
এবং খুবই স্বাদসদ্যভাবে গোসল করতেছে। মনের মধ্যে তখন জাগলো যে ইস, যদি কোনো না কোনোভাবে আমি এই পরীর গোসল করা দেখতে পারতাম বা ওই কাজ পর্যন্ত যেতে পারতাম, আদৌ কি এটা পড়ি? মানে মনটার মধ্যে কেমন যেন একটা খটকা আমার লাগতেছে। তার কারণ হচ্ছে এই যে পুকুরটা আছে সেটার ওই পারে কিছু বস্তি বাড়িঘর আছে, যেখানটিতে আসলে মানুষের বসতি নাই, মানে মানুষ থাকে উচ্ছেদ মানুষ যাদের হচ্ছে মানে ঘর বাড়ি নাই, এরকম মানুষরা ওই জায়গাটার মধ্যে থাকে, মানে সরকারি জায়গা আর কি। তো এটা একটু বস্তি টাইপের। আমার মাঝে মাঝে এটাও মনে হয় এমন তো হতে পারে রাতের বেলায় বস্তি থেকেও কোনো মানুষ এসে ওখানে গোসল করতে পারে। স্পেসিফিক এটা যে কোনো পরি হবে তার তো কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। আসলে ঠিক তখন বুঝতে পারতেছিলাম না যে কী হচ্ছে। সেটা তো আমি সেই পরীর খেলা দেখে যথারীতি রাতের বেলায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের রাতে পরিকল্পনা করলাম যে না, আজকে রাতে আর মিস করা যাবে না। আমি আজকে রাতে ওখানে যাব এবং দেখব যে আদৌ এটা কোনো পরী না মানুষ, না কোনো বস্তির মেয়ে হবে। এটা জেনে আজকে রাতে আমি খুব চালাকি করে মার যে চাবিটা, যেটা গেটের মেন চাবি, এই চাবিটা আমি লুকিয়ে রাখি। চাবিটা আমার কাছে লুকিয়ে রাখি যে আমি চাবি দিয়ে তালা খুলে আমি ঘর থেকে বেরোবো। এবার আমার তৃতীয় রাতের পালা। তৃতীয় রাতে একইভাবে মধ্যরাতের কাছাকাছি পানির সেই ছলপচল শব্দ আমি শুনতে পাচ্ছি। সেদিন আমি আর বাসার সাথে গেলাম না। সাহস করে চাবিটা নিয়ে আমি তখন দরজাটা খুললাম এবং দরজাটা খোলার পরেই খুব ভয় নিয়ে আস্তে আস্তে করে বেরোচ্ছিলাম। মনে মনে ভাবতেছিলাম মা যদি দেখে ফেলে তাহলে তো আমার অস্তিত্ব রাখবে না। এরপরেও আমি পরীর সঙ্গে দেখা করার জন্য, নিজের চোখে পরী দেখার জন্য আমি আস্তে 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 করে আমাদের ওই ঘরের পিছনে গেলাম। কটারের পিছন দিয়ে হাঁটতে হাঁটতে আমি পুকুর পাড় পর্যন্ত গেলাম। আশ্চর্য বিষয় হচ্ছে পুকুর পাড়ে যাওয়ার পরে আমি আর কাউকেই দেখতেছি না, মানে পুকুর পাড়ে আর কেউই নাই। আমি স্পষ্ট দেখলাম জানালা দিয়ে এখানে কেউ গোসল করতেছে, আমি গোসলের শব্দ পাচ্ছি এবং নিজের চোখে দেখতেছি। বাট এখন দেখতেছি যে না, এখানে কেউই নাই, এটা পুরোপুরি খালি এবং পানিও নড়াচড়া করতেছে না, একেবারে স্থির হয়ে আছে। তাহলে আমি দেখলাম কি, আর 1 মিনিটের মধ্যে এটা কোথায় বা চলে যাবে। ভয়ে ভয়ে আমি ওই জায়গাটার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে না দেখে ব্যর্থ হয়ে ফিরে আসলাম। এই দিন রাতে আমি আর কিছুই দেখলাম না, কিন্তু সে রাতে আমার প্রচণ্ড রকমের জ্বর ওঠে। এতই জ্বর ওঠে যে আমি টানা 2 দিন বিছনা থেকে উঠতে পারি নাই। 2 দিন আমি মরণপণ যুদ্ধ করি জ্বরের সঙ্গে। 2 দিনে মনে হয় যেন আমি অনেক শুকিয়ে যাই। মা বাবা সবাই জিজ্ঞেস করতেছে কোনো বৃষ্টিতেও ভিজি নাই, ওয়েদারের মধ্যে এরকম চেঞ্জেবল নাই, সব কিছুই ঠিকঠাক আছে, তাহলে হঠাৎ করে আমি এভাবে জ্বরে আক্রান্ত কেন হয়ে গেলাম। আমি তখনও তাদেরকে সৎ উত্তর দিচ্ছি না, মানে বলতেছি না যে আমি এমন একটা কাজ করে বসেছি। এটা শুনলে তো আর আমার আব্বা মা আমার অস্তিত্ব ঠিক রাখবে না, আমাকে পিটাই মেরে ফেলবে। যাই হোক, আস্তে আস্তে করে সময়গুলো অতিবাহিত হচ্ছিল। এরকম করে 2 দিন পার হলো, আমার জ্বরটা মোটামুটি ভালো হলো। এর পরের রাতে আমি আবারও জানালার পাশে দাঁড়ালাম, মানে জ্বর ভালো হওয়ার পরে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সেটাতেও আমি একইভাবে পরীর গোসল করা দেখলাম। সে গোসল করতেছে, পানি নড়তেছে এবং পানি নড়ার শব্দ পাচ্ছে। ওই যে পানি নড়ে সেটার ছায়াটা গাছের উপরে ঝুলতেছে, সেটাও দেখতেছে। এর পরের দিন সকালবেলা আমি যাচাই করার জন্য মানে বস্তি এরিয়াতে গেলাম, মানে সেই দিকে যাব এবং গিয়ে জিজ্ঞেস করব যে বস্তির কোনো মানুষ এই দিঘিতে গোসল করতে আসে কিনা, সেটা কনফার্ম হব। সেটা কনফার্ম হওয়ার জন্য আমি যখন দিঘির পাড় দিয়ে, মানে ওই পুকুর পাড় দিয়ে আস্তে আস্তে করে বস্তি এরিয়ার দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখলাম কি, মানে বস্তি যে মানুষগুলো থাকতো এবং ফরেস্টের যে এরিয়া, সেটার মাঝখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে তার কাটার বেড়া বা তার কাটার যেরকম দিয়ে রেখেছে, এরকমভাবে দেওয়া। এটা আমি তো ওই সময় খেয়াল করি নাই বা আগে কখনোই এদিকে আমার ওভাবে আসা হয়নি। এই জায়গাটা তো একেবারে ঘন জঙ্গলে ঘেরা ছিল, প্রয়োজন ছাড়া এদিকটাতে আসতাম না। আজকে দেখতেছি যে একেবারে বর্ডারের তার কাটার মতো এখানে মানে গেট দেওয়া, মানে এরকম বেড়া ওঠানো। তো আমি চিন্তা করতেছি বস্তির ওই পাড়া থেকে এই পারে কেউ তো আসার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু এরকম এখানে তার কাটা দেওয়া এবং এত কঠিনভাবে হচ্ছে এটা আটকানি দেওয়া, না ওই দিক থেকে তো কেউ আসতে পারবে না। তো এই চিন্তা করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমি ফিরে আসতেছি। এখানে একটা বিষয় বলে রাখি, এটা যিনি পাহারা দিতেন, মানে এই পুকুরটা যে পাহারা দিতেন, উনি ফরেস্টেরই একজন কর্মকর্তা এবং বয়স্ক একজন লোক, যিনার কথা আমি আপনাকে অনেক আগে বলেছিলাম একবার। তিনি আমাকে বলেছিল যে এই জায়গাটা ভালো না, এই জায়গাটা আইসো না। তো সেই তারকাটার বেড়া দিয়ে আমি যখন আস্তে আস্তে করে আসতেছিলাম, দিঘির পাড়ের কাছাকাছি আসার পরে আমার সেই দাদার সঙ্গে দেখা।
মানে উনি আমার বয়স্ক লোক, আমার মানে সরি কাকার সঙ্গে দেখুন আমি কাকা রাখতাম। পরে আমারে বলতেছে যে কি ব্যাপার সোহেল, কোথায় গিয়েছিলা? আমি তখন ওনার মুখের দিকে তাকায় আছি। উনি তখন মোটামুটি বুঝে গেছে যে আমি কিছু একটা এরকম খুঁজতেছি। পরে আমারে বলে কি হলো, জিজ্ঞেস করলাম না কোথায় গেছিলাম। আমি বললাম গিয়েছিলাম এই সাইডে বস্তির দিকে। উনি বলে এইখানে তো বস্তির দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, এখানে তো তার কাটা দেওয়া, তুমি বস্তির দিকে কিভাবে যাইতা? আমি বললাম না, আমি সে তার কাটার বেড়াটাই দেখতে গিয়েছিলাম। তো উনি বলে কেন তার কাটার বেড়া দেখতে গিয়েছিলাম? আমি তখন আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে চলে আসতেছি আর মনে মনে জিজ্ঞেস করতেছি বিষয়টা আমি না হয় অন্য কাউরে না বলে অ্যাটলিস্ট ওনাকে তো জিজ্ঞেস করতে পারি। উনি যেহেতু সে এলাকার লোক বা ওখানে থাকে, উনি এই পুকুরটা পাহারা দেয়, উনি তো এটা আর ভালো জানবে। আদৌ কি এটা আমার চোখের কোনো খেলা ছিল না ধোঁয়াশা ছিল? আমি একটু ওনাকে জিজ্ঞেস করি। খানিকটা সামনে যাওয়ার পরে সেখান থেকে টার্ন নিয়ে আমি ফিরে আসি। এসে ওনাকে জিজ্ঞেস করলাম যে কাকা কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। এটা জিজ্ঞেস করব বলি যখন ওনার দিকে তাকালাম, উনি আমাকে হাতে ইশারা দিল ঘরে আসার জন্য। তো ঘরে আসার জন্য যখন বললো আমি একটু ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, বাইরে দাঁড়িয়ে কি এসব কথা বলা যায় না? উনি আমাকে ঘরের ভিতর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে আমি জানি সোহেল তুমি কি বলবা। আমি বললাম যদি জেনে থাকেন তাহলে এটা কি? উনি বলে না, আমি এর কোনো ব্যাখ্যা তোমাকে দিতে পারবো না, তবে তোমাকে আমি অনুরোধ করব তুমি তোমার ঘরের যে দক্ষিণের জানালাটা আছে জানালাটা বন্ধ করে রাখবা। তোমার ভাগ্য ভালো যে তোমার নজর এর উপরে এখনো ওভাবে পড়ে নাই। যদি সত্যি তোমার উপরে তার নজর খারাপভাবে পড়ে যায় তাহলে তোমাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই নাই। তুমি এমন কোনো কাজ করো না যার কারণে তোমার বাবা মা তোমাকে হারায়। আমি তখন বললাম কাকা আপনি সিরিয়াসলি আমাকে এরকম ভয় কেন দেখাচ্ছেন? উনি বলে আমি তোমাকে একমাত্র এক বিন্দুও ভয় দেখাচ্ছি না, যেটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আমি সেটাই চিন্তা করতেছি। আমি বললাম একটা মেয়ে গোসল করে এবং সে গোসল করতেছে এটা আমি দেখতেছি দূর থেকে, আমি শিওর যে এটা কোনো মানুষ নয়, সেটা অন্য কোনো কিছু হবে, তা সে আমার এত বড় ক্ষতি কী করবে? উনি বলে পরীরা চাইলে পিঁপড়া হতে পারে, আবার চাইলে তারা দানবের রূপ ধারণ করতে পারে। তারা এমন চেহারা ধারণ করতে পারে যে চেহারার দিকে তাকালে তোমার হৃদয় শীতল হয়ে যাবে। আবার এমন চেহারাও তারা ধারণ করতে পারে যার মুখের দিকে তাকালে তুমি সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যাবা। সুতরাং এদের সুরুত, এদের রূপ, এদের চলন বলন বোঝা বড় কঠিন। যারা বড় বড় তান্ত্রিক কবিরাজরাও তাদের ওই ছল বচলের কাছে হার মেনে যায়। তুমি আর আমি তো মামুনি মাত্র। আমি বললাম কাকা আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি সিরিয়াসলি বলতেছেন? উনি বলেন না, আমি তোমাকে এক বিন্দুও ভয় দেখাচ্ছি না। তোমরা এখানে আসেছ কয়দিন হবে? খুব বেশি দিন তো হয় নাই। তুমি শুনলে অবাক হয়ে যাবা, আজকে প্রায় 35 বছর ধরে আমি এই জায়গায় আছি। এটা খাল ছিল না, মানে এটা কোনো পুকুর ছিল না, এটা আমরা পুকুর কাটতে বাধ্য হয়েছি। আমি বললাম কেন পুকুর কাটতে বাধ্য হয়েছেন কেন? উনি বলে সে এক লম্বা কাহিনী, ওইদিকে না যাই। পুকুর যদি না কাটতাম তবে আমরা এই বনকে রক্ষা করতে পারতাম না, এই বনটা ধ্বংস হয়ে যেত। এই পুকুরটা কেটেছি বলে আজও বনটা বেঁচে আছে। উনি যে কথাগুলো বলে না, ওনার কথাগুলোর মাঝে খুব রহস্য আছে, আমি তা বুঝতে পারি, কিন্তু রহস্যের গিটলি উনি খুব সহজে খুলতেছে না। পেটের ভিতর কথা লুকিয়ে রেখে একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে কেমন জানি পাকনামি করে কথা বলতেছে। তো এই করতে করতে আমি আসলে বুঝতে পারলাম যে ওনার ভিতর থেকে সোজা সাপটাভাবে কোনো কিছু বের করা সম্ভব নয়। আমি ব্যর্থ হয়ে ওনার কাছ থেকে চলে আসলাম। আসার পরে আমি আবারও এরপরে রাতের বেলায় একইভাবে আমি এই জিনিসটা আবারও দেখলাম। সেটাতে আমি যখন বেরিয়ে আসছিলাম, এর মানে ওই দিন যেদিন ওনার সঙ্গে আমার দেখা হলো ওই দিন রাতেই আমি যখন এটার গোসল করা দেখে বেরিয়ে আসছিলাম, মাঝ রাস্তায় ওনার সঙ্গে আমার দেখা। উনি আমার বলে সোহেল কই যাও? আমি বললাম কাকা দিঘিতে যেটা হচ্ছে সেটা আমি দেখতে যাব। উনি আমার হাতটা ধরে টান দিয়ে আমাকে বাড়ির দিকে আনতেছে এবং এনে আমার মাকে ডাকতে শুরু করলো। আমি বললাম কাকা কাকা আমার মাকে ডাকেন না, মাকে ডাকলে কিন্তু মা আমার কাকা মাকে ডাকেন না। ওই মারে কয়েকটা ডাক দেওয়াতে মা তখন ঘুম থেকে উঠে গেছে এবং সঙ্গে সঙ্গে আমাদের মেইন গেটে যে দারোয়ান ছিল, মানে যে মেইন গেট, ওই গেটে দারোয়ানও বিষয়টা টের পেয়েছে। আব্বা ঘুম থেকে উঠলো, মা উঠলো, বড় বোনেরা উঠে গেল এবং সবাই উঠে যাওয়ার পরে মানে কাকা তখন সবার কাছে বলতে শুরু করলো যে সোহেল এটা এটা করছে। আমার মা মুহূর্তের মধ্যে কান্নাকাটি করে এসে আমাকে জড়াই ধরছে। সারাটা রাত আর কেউ ঘুমায় নাই, মাও ঘুমায় নাই, আমরাও ঘুমাই নাই, কেউই ঘুমাই নাই। সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে মা বাবারে বলতেছে তুমি এই কোয়ার্টার চেঞ্জ করো। আমার আব্বা বলতেছে আমি এখন হঠাৎ করে কোয়ার্টার কোথায় চেঞ্জ করব? মা তখন বললো কি আমাদেরকে বলতেছে যে তোমার 2 মেয়েরই রেখে গেলাম, তুমি তোমার 2 মেয়ের সঙ্গে এই বাসা পরিবর্তন করবা, আমি এই বাসায় থাকবো না, আমি সোহেলকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব।
মারে আমি বলতেছি, মা তুমি তো ভয় কেন পাচ্ছ? মা বলে, আমি কেন ভয় পাচ্ছি এটা তুই বুঝতে পারবি না। যদি এটা বুঝতি তাহলে তুই এত বড় কাজ কখনোই করতি না। তুই মরণ নিয়ে খেলা করতেছিস, আমি নিশ্চিত তোর মৃত্যু দেখতেছি। আমি মা হিসেবে কি ভয় পাবো না? আমি মায়ের কথা শুনে বেশ অবাকই হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, কেন সবাই এরকমটা করতেছে? এখানে গোসল করতে দেখা এমন কি পাপ, এমন কি অন্যায়? দিনে 10টা বাজে, মা তখন আমাকে নিয়ে রওনা দিল নানু বাড়িতে। মানে নানু বাড়িতে চলে যাবে, এখানে উনি থাকবেই না, কোনোভাবেই থাকবে না। জোর জবরদস্তি করে আমাকে নিয়ে নানু বাড়িতে চলে গেছে এবং 4 দিন পর্যন্ত নানু বাড়িতে ছিলাম। 4 দিন পরে আমার আব্বা তখন খবর পাঠাইলো। আমার আব্বা আমার ডকুমেন্টগুলো আর্মিতে জমা দিয়েছিল, মানে আপনার জয়েনিংয়ের জন্য আর কি। তো আর্মিতে ওই দিন লোক নিবে, বাছাই করবে। তা আমার আব্বা তাড়াতাড়ি খবর পাঠাইছে যে আমাকে যাতে সকালবেলা নিয়ে আসা হয়, এবং যে মাঠে আমার ট্রেনিং হয়, মানে পরীক্ষা হয়, ওই মাঠে যথারীতি আমার মানে যেভাবে তারা নেয় ওভাবে পরীক্ষা নিরীক্ষা করি, এবং একটা পর্যায়ে আমি পাশ করি। আমার আব্বাও সেখানে ছিল, এবং তো পাশ করলে পরে আমার আব্বার ইচ্ছা ছিল যে তিনি আমাকে অফিসার র্যাঙ্কে দিবে, কিন্তু অফিসার র্যাঙ্কে ঠিকই না, আমি টিকেছিলাম হচ্ছে সৈনিকে। তা আমার আব্বা আসলে সৈনিকে আমাকে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও মামা বললো, একটা কাজ করেন, যেহেতু সৈনিকে পাইছে সৈনিকে দিয়ে দেন, এবং সৈনিক থেকে একটা পর্যায়ে তার পদমর্যাদা হবে। ওর যেহেতু বয়স কম, ছোট মানুষ, তার সৈনিকেই করুক। তো আমার মামার কথা শুনে আমার আব্বা তখন রাজি হয়ে গেল, এবং একটা পর্যায়ে আমাকে তখন সৈনিকে জয়েন করাই দিল। তো আমি তখন ট্রেনিংয়ের জন্য চলে গেলাম চট্টগ্রামের মধ্যে যে বর্ডার ছিল ওখানে, এবং সেখানে ট্রেনিং করলাম। এবং আমার ট্রেনিং শেষ হওয়া পর্যন্ত একদিনের জন্য আমি আমার আব্বার সঙ্গে দেখা করার জন্য ওই কোয়ার্টারে আসতে পারি নাই। কোনোভাবে আমাকে কোয়ার্টার এরিয়াতে আসতে দেওয়াই হয়নি, এবং আমার ট্রেনিং করা অবস্থায় আমার মা তখন আব্বাকে চাপ দিয়ে সে কোয়ার্টারটাই চেঞ্জ করে ফেলে, এবং আব্বা আম্মা আমার বোনেরা মিলে তখন একটা প্রাইভেট বাসা নিয়ে নেয়, মানে বাসা ভাড়া করে সে বাসায় তারা তখন থাকতো। তা আমার ট্রেনিং সম্পূর্ণ হলো, তখন আমার জয়েনিং হয়ে গেল। এর মাঝে অনেকগুলো মাস কেটে গেল, আর কোনো ঘটনা নাই, মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। এবং আমার জয়েনিং হলো, তখন জয়েনিং হওয়ার পর আমাকে ট্রান্সফার করা হলো, মানে আমার জয়েন দেওয়া হয়েছে আপনার বান্দরবানে। এবং আমি তো আসলে খুব মানে উচ্চ বিলাসী একটা ছেলে, কোনো সময় আসলে কষ্টের কাজ করি নাই। ট্রেনিং করা অবস্থায় যে আমার কী কষ্ট হয়েছে এইটা আমি অ্যাটলিস্ট আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি অনেকবার ভেবেছিলাম যে না, আমি কাজ করব না, মানে আমি আর্মিতে জয়েন করব না, আমি এখান থেকে চলে যাব। এত কষ্ট যা ঠিক বলে প্রকাশ করার মতো না। তারপরেও কী আর করা, আমি মানে ওখানে কাজ করেছি, মানে আপনার ট্রেনিং করেছি, এবং সম্পূর্ণভাবে আমি জয়েনিংও হয়েছি। তো জয়েনিং যেখানে হলাম সেখানে হচ্ছে আরও লম্বা কাহিনী। এমন এক পাহাড়ে আমাদেরকে ক্যাম্প তৈরি করে থাকতে দেওয়া হলো, মানে আমাদের ক্যাম্পটা এমন এক জায়গায়, ওখানে দিনের বেলায় যে নিচ থেকে পানি উঠাতে হয়, মানে পাহাড়ের নিচে কুয়া আছে, সেই কুয়া থেকে যে পানি উঠাতে হয়, এটা উঠাতেই না ভাই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। পাহাড় অনেকেরই পছন্দ, অনেকেই পাহাড় পছন্দ করে, কিন্তু পাহাড়ে জীবনযাপন করা যে কতটা কঠিন এটা আমাদের মতো সমতলের মানুষদেরকে বোঝানো সত্যিই তা একটা দিন কাটে না, মনে হয় যেন একটা বৎসর কেটে যাচ্ছে। এত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও আমি ট্রেনিং করে মানে ওখানে কাজ করে যাচ্ছি, আর্মিতে কাজ করে যাচ্ছি। এভাবে প্রায় আমি 7 মাসের মতো ডিউটি করি ওখানে, 7 মাস পর্যন্ত। 7 মাস করার পরে একদিন হলো কি, আমাদের একটা আবার নিয়ম ছিল। নিয়মটা কি, যে কোনোভাবে হচ্ছে রাতের বেলায় আমরা সন্ধ্যার দিকে ঘুমিয়ে যাব, রাত জাগা যাবে না, রাতে ঘুম থেকে উঠা যাবে না, মানে একটা নিয়ম শৃঙ্খলার মাঝেই কিন্তু আর্মিরা থাকে। আমি সেই নিয়ম শৃঙ্খলার মাঝেই কিন্তু থাকতেছিলাম। তো ওই যে আমি ছোটবেলা থেকে একটা অভ্যাস, রাত দেখবো, রাত জাগবো, আকাশে চাঁদ দেখবো, তারা দেখবো, কিন্তু মায়ের জন্য তার এগুলো করা হতো না। মা সবসময় চোখে চোখে রাখতো, পাহারা দিয়ে রাখতো, লুকিয়ে রাখতো। তো ওখানে যখন আমি ক্যাম্পে ঘুমাইলাম, একদিন রাতের বেলায় হঠাৎ করে মধ্যরাতে আমার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার তখন কি হলো, আমি ঘুম থেকে উঠছি, ওঠার পর আমাদের একজন সোলজার ছিল, আসলে ওনার সাথে তখন কথা বলি, উনি তখন নাইটে। তো আমি সোলজারকে বললাম যে এই ঘটনা, আমি একটু এদিকটাতে একটু হাঁটবো, যেহেতু একটু বনের মতো জায়গায় হাঁটবো। উনি বলে যে সোহেল, এটা তো আসলে নিয়মের বাইরে, এবং যদি কোনো অফিসার র্যাঙ্কের কেউ তোমাকে দেখে ফেলে তাহলে বড় সমস্যা হবে। এমন আর্মিদের আসলে শাস্তি ভাই এত কঠিন, এমন কঠিন শাস্তি দিবে যা আপনার কল্পনাকেও হার মানায়। তো তারপরও আমি চিন্তা করছি যে না, আমি একটু বনের মধ্যে হাঁটবো। আমি কিন্তু করতাম কি, ওই দিন রাতের বেলায় একটু বনের এরিয়াতে হাঁটতে বেরোয়েছিলাম। এই জায়গাগুলো একেবারে দুর্গম একটা জায়গা ছিল, যেখানে শুধুমাত্র উপজাতিরা বসবাস করতো, যারা পাহাড়ি মানুষ তারাই থাকতো, বাকিরা মানে ওখানে নাই। শুধুমাত্র আপনার বাঙালি বলতে গেলে আমরাই ছিলাম।
আমরা যারা আর্মিতে আছে আমাদের লোকজনই ছিল। সেখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না। আমাদের যে মালামালগুলো আসতো এগুলো সবই হেলিকপ্টারে আসা হতো এবং আমরা আসলে যথারীতি ওখানে যে জীবনযাপন করতাম এটা সত্যি বলতে গেলে এক মানবতার জীবনযাপনই হতো। তারপরেও আমরা দেশের জন্য লড়াই করে যাচ্ছি এবং আমরা দেশের বর্ডার ঠিক রাখতেছি, বর্ডারের পাহারাদার হয়ে আছি। এইটা আসলে এক অন্যরকম আনন্দই মনে লাগতেছিল। শত কষ্টের পরেও আমরা বাংলার সৈনিক, এটাই ছিল বড় গর্ব, বড় পাওয়া। তো সে রাতে এরকম অনেকটা হাঁটলাম এবং ওই রাতে হাঁটার পরেই না আমার হাঁটার প্রতি একটা লোভ জমে গেছে যে না, রাতের বেলা এই জায়গাগুলোতে হাঁটতে খুব ভালো লাগে এবং যত হাঁটি ততই যেন মনের ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব হয়। এরকম করে প্রায় প্রতি রাতের বেলায় আমি তখন সোলজারকে বলে আমি বেরিয়ে যেতাম হাঁটার জন্য। এই সাইডে ওই সাইডে, এই বনে ওই বনে আমি তখন হাঁটতাম। এমনভাবে হাঁটতে 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 একদিন হঠাৎ করে আমি একটা অন্যরকম দৃশ্য দেখতে পাই। অন্যরকম দৃশ্য বলতে এরকম যে একটা ভয়ঙ্কর আকৃতির পাখি দেখতে পাই। যেহেতু এটা একটা দুর্গম পাহাড়ি এলাকা যেখানে মানুষের বসতি নাই, ওখানে বন্য প্রাণীদের বসতি থাকবে তাই স্বাভাবিক। কিন্তু এত বড় একটা পাখি আমি দেখলাম একটা ঢালে বসে আছে এবং মোটামুটি চন্দ্রিমা রাতের বেলায়। আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, পাখির আকৃতি তো কখনো এত বড় হয় না, বিশাল আকৃতির এক পাখি এবং তার রংটা ছিল সম্পূর্ণ সাদা, মানে সাদা রঙের একটা পাখি। তো ওটা দেখার পরে আমি তখন একটু ভয় পেয়ে গেলাম, ভয়ও পাইলাম, আবার চিন্তাও করতেছি এটা কি ধরনের পাখি হতে পারে। সময় না দিয়ে আমি তখন ওখান থেকে যত দ্রুত পারলাম কেটে চলে আসলাম এই দিকটাতে। এবার দিনের বেলায় ডিউটির ফাঁকে একটা পর্যায়ে আমি সেই গাছটা নিচে আবারও গেলাম, যেখানে আমি দিনের বেলা মানে রাতের বেলায় দেখলাম একটা ভয়ঙ্কর আকৃতির পাখি ওখানে বসে আছে। দিনের বেলায় গিয়ে দেখি যে পাখিটাকে দেখা যায় কিনা। তো দিনের বেলায় ওই কৌতূহল নিয়ে আস্তে আস্তে করে ওই গাছটা নিচে গেলাম। গাছটা কাছে যাওয়ার পরে দেখলাম কি যে গাছটার নিচে একটা উপজাতি মেয়ে বসে আছে এবং সে কি জানি কি খাচ্ছে। ওখানে যতগুলো উপজাতি মেয়েরা আছে বা পুরুষ আছে এদের প্রায় সবাইকে আমার চেনা, কিন্তু এই মেয়েটাকে আমি চিনলাম না। এবং মেয়েটার বেশভূষা দেখলে সে যে আসলে কোনো সাকমা মানুষ তা আসলে বুঝাই যায় না। চেহারাটা মোটামুটি বাঙালিদের মতোই ছিল এবং খুবই সুস্থ এবং সুন্দর চেহারার একটা মেয়ে ছিল। তো আমি তখন তার কাছে গেলাম, আমার গায়ে তখন সৈনিকের পোশাক ছিল। নাম জিজ্ঞেস করলাম, নাম জিজ্ঞেস করার পর সে অনেক লম্বা একটা নাম বলছে। এত লম্বা নাম আমি মুখস্থ করতে পারিনি, শুধু তার নামের লাস্ট অক্ষরটা ছিল উখি। আমার শুধু উখিটুকু মনে আছে। তো আমি বললাম যে তোমাদের পাড়া কোনটা, আমাকে ওই পাড়াটা দেখাই দিল। তাই আমি বললাম যে সে পাড়ার কারবারিকে। তো বললো যে বড় যে পাড়া আছে বড় পাড়ার কারবারিয়ে ওই ছোট পাড়াটা দেখাশোনা করে। তাই আমি বললাম যে আচ্ছা বেশ ভালো। তাই আমি বললাম যে উখি, মানে ও তো বাংলা ভাষাটা অত ভালো বুঝে না। আমরা আবার ওখানে থাকতে থাকতে ওদের যে স্থানীয় ভাষাটা আছে এটা মোটামুটি কিছুটা বুঝে গেছি। মানে আমরা মোটামুটি বলতে পারি, বাট ওদের মতো অত ভালো স্পষ্ট বলতে পারি না, কিন্তু কিছু কিছু বলতে পারি। তো যতটুকু বলতে পারি ওদের ভাষায় তখন আমি ওকে বলতেছিলাম যে এই জায়গাটার মধ্যে আমি কালকে রাতে এইখানে গাছের মধ্যে একটা বিশাল বড় পাখি দেখেছিলাম। এই জায়গার মধ্যে পাখিটা কোত্থেকে আসলো বা এটা আসার কারণ কি জিজ্ঞেস করার পরে ওই তখন হাসে। তাই আমি বললাম যে কি ব্যাপার, হাসতেছো কেন? আমি কালকে রাতে এখানে আসলাম, গাছটার মধ্যে অনেক বড় একটা পাখি দেখলাম, এটা কি পাখি? ও তখন বলে এটা আমার পাখি। এমনি বলে, মানে ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের ভাষায়। আমি বলি, তোমার পাখি? বলে হ্যাঁ আমার পাখি। তাই বললাম যে তুই পাখিটা এখন কোথায়? বলে এটা শুধু রাতের বেলায় আসে, দিনের বেলায় না। ওর কথাগুলোর মাঝে ভাই কেমন যেন একটু কৌতূহল ছিল, মানে ও যে কথা বলতেছে মানে কেমন যেন একটু ভয়ভীতি নিয়ে কথা বলতেছে, মানে আমাকে একটু দেখাচ্ছে, মানে থিম দেখাচ্ছে। তা আমি আর কথা বাড়াইলাম না, কথা না বাড়িয়ে আমি চলে আসছি। ওই দিন রাতের বেলায় আমি আর ওখানে যাই নাই। এর পরের দিন দুপুরবেলা আমি আবারও সেই জায়গাটায় গেছি। যাওয়ার পরে দেখলাম একইভাবে একই জায়গায় ওইটা ওই দিনও বসে আছে। তো বসে থাকার পরে সেদিন আবার আমাদের ডিউটি একটু ফাঁকা ছিল, মানে কাজ কম ছিল। তো আমি চিন্তা করলাম ওখানে বসে ওর সাথে একটু কথা বলি। আর আমার জীবনে আমি যত উপজাতি মেয়ে দেখেছি এই এলাকাতে সত্যি এই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মানে উখি নামের যে মেয়েটা, ওর চেহারা খুবই সুন্দর ছিল, কথাবার্তা বা সর্বদিক থেকে বেশ ভালোই লাগতেছিল। পরে আমি এই জায়গার মধ্যে বসে ওর সঙ্গে কথা বলতেছি, ও আমার সঙ্গে কথা বলতেছে। পরে আমি এরকম করে মাঝে মাঝে বলতে প্রায় প্রতিদিনে দুপুরবেলা সে জায়গায় যাইতাম, তার সঙ্গে কথা বলতাম এবং তাকে জিজ্ঞেস করতাম যে উকি তুমি এখানে এসে কেন বসে থাকো? তোমাদের পাহাড়ে তো অনেক জায়গা আছে, চাইলে অন্য কোনো জায়গায় যেতে পারো, অন্য কোনো সাইডে বসতে পারো, কিন্তু তুমি কোথাও কোনো দিকে না গিয়ে স্পেসিফিক কেন এই জায়গাটার মধ্যে বসে থাকো, এর কারণটা কি? ও তখন আমাকে বলে আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য এই জায়গার মধ্যে আসি। কিরে, তার আবার কোন বান্ধবীর সাথে সে দেখা করতে জায়গায় আসে?
তা আমি আর মানে বুঝলাম না সেগুলো কি বলে, কিন্তু আমার প্রতিদিনে আমি এই জায়গার মধ্যে চলে যেতাম ওর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে যাইতাম, গল্পগুজব করতাম, কথা বলতাম। এভাবে দিন যত সামনের দিকে যাচ্ছে এই উকি মেয়েটার প্রতি আমার মনের আন্তরিকতা বা টান অনেকটা বাড়তেছে। এমন করতে করতে দীর্ঘ প্রায় ২ মাস ধরে আমি প্রতিনিয়ত ওর এখানে যাই, ওর সঙ্গে কথা বলে গল্প করি। ২ মাস পরে ও আসলেই সেই পাড়ার মেয়ে কিনা। অনেক সময় দেখা যায় অনেকে আর্মিদেরকে অ্যাটাক করার জন্য ফাঁদ পাতে মেয়ে দিয়ে। তো আমার মনের ভিতরে এটাও ভয় লাগলো যে এ আমাকে ফাঁদ পাতলো কিনা আমাকে অ্যাটাক করার জন্য। যার জন্য আমি তার এই ডিটেলসে জিজ্ঞেস করলাম যে তোমাদের পাড়া কোনটা, আমি তোমাদের পাড়ায় ভিজিট করতে যাব। ওর সঙ্গে একদিন আমি ওদের ওই পাড়ার ভিতরে যাই এবং ওদের পাড়ার যে কারবারি আছে সে কারবারির সঙ্গেও কথা বলি এবং কারবারিও বলে ও এই পাড়ার মেয়ে না, ও অন্য পাড়ায় থাকতো, ওর মা নাকি ২ বিয়ে বসে ও সেই পাড়া থেকে ওকে এই পাড়ায় নিয়ে আসছে, ও মূলত এই পাড়ার মেয়ে না। তো যাই হোক, তখন আমি শিওর হয়ে গেলাম যে না, ও কোনো খারাপ মেয়ে না বা আমাকে অ্যাটাক করার জন্য কোনো ফাঁদ পাতে নাই এবং ও ভালো। এই মনে করে আমি তখন তার সঙ্গে কথা বলি, সে আমার সঙ্গে কথা বলে, আমি তার সঙ্গে কথা বলি এবং এমন করে সময়গুলো কাটতে আমি একটা সময় জিজ্ঞেস করেছি ওকে, তুমি কি কখনো বাঙালি ছেলেকে বিয়ে করবা, তোমার কি কোনো ইচ্ছা আছে? ও সবসময় বলে ও পড়াশোনা কিন্তু খুব একটা করেনি। এটা আমি তখন বুঝতে পারিনি ভাই, এখনই জিনিসগুলো বুঝতেছি আর কি। ও পড়াশোনা করেনি কিন্তু ও অনর্গল ইংলিশ বলতে পারতো, ইংলিশ ভাষায় কথা বলতে পারতো, খুব সহজে বাংলায় কথা বলতে পারতো, বিভিন্ন অ্যারাবিক ভাষাও কথা বলতে পারতো। তো ও যে বিভিন্ন ভাষায় বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং সেটা কিভাবে বলে আমি তা বুঝতে পারতাম না। আমি ভাবতাম ও যে অন্য কোনো পাড়ায় ছিল, সেখানে সম্ভবত কোনো শিক্ষিত মানুষ ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলছে বা তাদের মাঝেও হয়তো ভাষাগুলো শিখেছে। এটাই কিন্তু আমি তখন মনে করি। এভাবে সময় যত সামনের দিকে যাচ্ছে উকির প্রতি আমার মনের টান ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমাদের এখানে তো আসলে ছুটি হয় আপনার প্রতি বাৎসরিক ছুটি হয়। আপনারা যেরকম অন্যান্য ছুটিগুলোতে ঈদের সময় ছুটি পান, রমজানের ছুটি পান, আমাদের ছুটিগুলো কিন্তু এরকম না। আমাদের ঈদ হয় যখন আমরা বাড়িতে যাই তখনই আমাদের ঈদ। এই বিষয়টি এরকম। তো একটা সময় আমি লম্বা একটা ছুটি পেলাম বাড়িতে যাওয়ার জন্য। তাই আমি উকিরে বললাম যে উকি, আমি তো এরকম লম্বা একটা ছুটি পাইছি, বাড়িতে চলে যাব, এখন তুমি কি বলো? ও আমাকে বলে যে গেলেও সমস্যা নাই, আমি প্রতি রাতেই তোমার সঙ্গে দেখা করব। আমি ওর কথাটা শুনে একটু অবাকই হয়ে গেলাম যে কি ব্যাপার, ও প্রতি রাতে আমার সঙ্গে কেমনে দেখা করবে? তাই আমি ভাবলাম হয়তো ও দুষ্টামি করে বা আমার সাথে মজা করে। আমি বিষয়টা সিরিয়াসলি নিয়ে গেলাম না। না গিয়ে আমি যথারীতি আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ওখান থেকে ছুটি কাটানোর জন্য চট্টগ্রামে চলে আসি। তখন আমাদের পরিবার চট্টগ্রামেই থাকতো এবং একটা ভাড়া বাসায় থাকতো। আমার বড় বোন ছিল প্রতিবন্ধী। এরপরে যেটা আমার ইমিডিয়েট বড় ছিল সেও তখন ফরেস্টে চাকরি পেয়ে যায়, ওই ফরেস্টে তখন চাকরি করে। বাসায় মা ছিল, কাজের মেয়েরা ছিল। তো এরপরে বাসায় যাওয়ার পরে প্রথম রাতের ঘটনা আপনাকে বলি। প্রথম রাতে আমি যখন ঘুমাইলাম প্রায় মধ্যরাতের কাছাকাছি আমি হঠাৎ করে স্বপ্নে দেখলাম উখিরে। ও আয়সা আমার পাশে বসে আছে। আমি তখন শুয়ে আছি, আমার পাশে বসে আমার সঙ্গে কথা বলতেছে। অনেক কথা আমি তাকে জিজ্ঞেস করতেছি, সে উত্তর দিতেছে। আবার সে আমার অনেক কথা বলতেছে, আমিও উত্তর দিতেছি। মানে আমার কাছে মনে হয় আমি যদিও ঘুমিয়েছিলাম কিন্তু আমার হিতাহিত জ্ঞান ছিল। এভাবে অনেক রাত পর্যন্ত তার সঙ্গে কথা বলে শেষ রাতে যখন আমার ঘুম ভেঙে যায় আমি একটু অবাকই হয়ে গেলাম যে কি ব্যাপার, এর আমি এভাবে কেন স্বপ্নে দেখলাম। মনে মনে চিন্তা করলাম যেহেতু আমি সারাদিন ভাবি, হয়তো রাতের বেলায় তার স্বপ্ন দেখি, বিষয়টা এমন হতে পারে। এইটা মনে করে আমি আবারও যথারীতি ফজরের নামাজ পড়লাম, পরে ঘুমিয়ে গেলাম। এভাবে একদিন না, মানে শুধু সিঙ্গেল যে ওয়ান নাইট তা না, আমি প্রতিটা রাতের বেলায় এই সেম স্বপ্নটা দেখতাম। কোনো সময় তার সঙ্গে কথা বলতে পারতাম, কোনো সময় কথা বলতে পারতাম না, কিন্তু সে আমার শয়নে মানে আমার বিছানার পাশে এসে বসে থাকতো, বসে বসে হাসতো, আমার সঙ্গে কথা বলতো। মানে এক অন্যরকম জিনিস। আমি যতদিন ছিলাম, মানে আমার ছুটিটা প্রায় ২১ দিনের মতো ছিল এবং ২১ দিনের ওই ছুটিতে আমি ২১ দিন প্রতিটা রাতেই তার স্বপ্ন দেখেছি। প্রতিটা রাতেই সে আসতেছে, আমার পাশে বসতেছে, আমার সঙ্গে গল্প করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে এবং এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরে আমার ছুটি শেষ হওয়ার আগে আমি ক্যাম্পে জয়েন করে ফেললাম। ছুটি শেষ হওয়ার আগেই ক্যাম্পে জয়েন করলাম এটা জানার জন্য যে আসলেই উখি যে আমার সঙ্গে স্বপ্নে এসে দেখা করতো এর ব্যাখ্যাটা কি। এটা জানার জন্য আমি তখন ছুটি শেষ হওয়ার আগেই ক্যাম্পে জয়েন করি এবং উখির সঙ্গে দেখা করি। ওদের ওই পাড়ায় না, ওর একটা ফেভারিট জায়গা আছে, ওই সবসময় ওই জায়গাটাই বসে থাকে এবং আমি জানি না যে আমি যখনই যাই তখনই দেখি যে ওইখানে বসে আছে। বাট ও একটা হিউম্যান, ও একটা মানুষ। কারণ হচ্ছে আমি যখন ওর পাড়ার লোকজনের সঙ্গে কথা বলি প্রায় সবাই ওকে চিনে এবং পাড়া কারবারিও বলে যে মেয়েটা অনেক ভালো। তো ও তো একটা স্বাভাবিক মানুষ। এবার হলো কি ভাই, আমি জিজ্ঞেস করলাম যে ওকে কারণটা কি, বুঝলাম না। আমি যতদিন ধরে ছুটিতে আমার বাড়িতে ছিলাম আমি প্রত্যেকটা দিন তোমাকে স্বপ্নে দেখেছি,
তার কারণটা কি? ও একটা মুচকি হেসে আমাকে বলল যে, "আমি না আপনাকে কথা দিয়েছিলাম, আপনি মানে আপনার এলাকাতে গেলেও আপনার সঙ্গে আমার দেখা হবে।" "হ্যাঁ, তাই তো দেখা হয়েছে।" আমি বললাম, "মানে তোমার মাঝে কি কোনো পাওয়ার, মানে কোনো এক্সট্রা পাওয়ার আছে কিনা? কোনো ন্যাচারাল পাওয়ার, মানে এমন কোনো পাওয়ার আছে কিনা যেটা তুমি আসলে লাইক প্যারানরমাল টাইপের কোনো কিছু?" ও তখন হেসে বলে যে, "না।" আমি বললাম, "তাহলে এটা কেন হলো?" ও বলে, "মনের টান।" তো মনের টান হলে একটা মানুষ কিভাবে প্রতিদিন আরেকটা মানুষের স্বপ্নে আসে? এর কোনো ব্যাখ্যা বা সঠিক কোনো উত্তর আমি খুঁজে পেলাম না। তো ঠিক আছে, ও আমাকে যেমন করে বুঝাচ্ছে আমি তেমন করে বুঝলাম। এরপরে এভাবে ওর সঙ্গে থাকতে এক পর্যায়ে আমাদের যিনি সিনিয়র অফিসার ছিল, সে মোটামুটি বিষয়টা একটু আন্দাজ করে ফেলে যে আমি সেই পাড়ায় কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করে কথা বলি এবং তার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসা হয়ে যায়। আমি আমাদের সৈনিকের মধ্যে অনেকেই বিষয়টা জানে। সম্ভবত তাদের মধ্যে বিষয়টা লিক হয়ে যায়। তখন আমাকে আমার অফিসার প্রচণ্ড রকমের একটা শাস্তি দেয়। এত একটা শাস্তি দেয়, ওই শাস্তিটা আমি নিতে পারি নাই। এবং ওই শাস্তিটা যখন আমি নিতে পারি নাই, আমি আপনাকে ব্যাখ্যা না করি, যেহেতু এগুলো মানে ডিফেন্সের কথাবার্তা বলা ঠিক হবে না। তো ওই শাস্তিটা দেওয়ার পরে আমি তখন এক রাতে রাগ করে ওখান থেকে পালিয়ে চলে আসি যে না, আমি আর আর্মিতে এই কাজ করব না। এবং সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসি এবং বাসায় চলে আসি। আসার পরে তারা বারবার আমাকে নোটিস করতেছে জয়েন করার জন্য, বাট আমি আর জয়েন করলাম না। বলতে আমার আগ থেকেও আসলে সৈনিকের প্রতি কোনো একটা আকর্ষণ ছিল না, যে এটা করার ইচ্ছা ছিল না। তারপরেও যেহেতু জয়েন করলাম এবং জয়েন করার পরে ওদের যে নিয়ম নীতিগুলো আমার লাইফ স্টাইলের সঙ্গে তা কোনোভাবেই যায় না। যার কারণে আমি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসছি, বাসায় চলে আসছি। এভাবে প্রায় ৩ মাসের মতো কেটে গেছে। অবাক করা বিষয় হচ্ছে ওই ৩ মাসে আমি একটা রাতের জন্য কিন্তু ওকে স্বপ্নে দেখি নাই, বা ওই ৩ মাসে আমি ওর কথা প্রায় অনেক অংশে ভুলেই গেছিলাম। ৩ মাস পরের ঘটনা আপনাকে বলি। ৩ মাস পরে এই বৈশাখ মাসের সময় আমাদের এলাকাতে চট্টগ্রামেরই একটা চটলা মেলা হয় বৈশাখে। তা আমার যে বোনটা আছে, মানে যেটা আমার ইমিডিয়েট বড়, ওই আমারে বলতেছিল যে ওর জন্য কিছু জিনিস আনতে মেলা থেকে। তা আমার বোনটা যখন আমাকে বলল, আমি তখন মোটরসাইকেল নিয়ে সেই জিনিসগুলো আনার জন্যই মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পরে এই মেলাতে হঠাৎ করে আমার রুখির সঙ্গে দেখা। সে জায়গায় ওর সঙ্গে আমার এভাবে দেখা হওয়ার কোনো কথা নাই, কোনো নিয়ম নাই। হঠাৎ করে মেলার মধ্যে ওর সঙ্গে আমার দেখা হওয়ার পরে ও আমাকে দিকে খুব সারপ্রাইজ, আমিও কিন্তু অনেক সারপ্রাইজ। আমি বললাম, মুখি তুমি এখানে? ও বলতেছে ওর কেমন এক আত্মীয় আছে, সে আত্মীয়র বাসা আসছে, ওইখান থেকে ও মেলাটা দেখতে আসছে। তো তখন কিন্তু আসলে তো মোবাইল, ইন্টারনেট এগুলো অতটা আপনার ডিজিটাল ছিল না। তখন আমি বললাম যে ওকে দেখো, আমি তোমাকে অনেক মিস করেছি। ওখান থেকে চলে আসার পরে তোমার সঙ্গে আমার দেখা হয়নি, কথা হয়নি, বাট আমি তোমাকে প্রচুর মিস করেছি। সেদিন তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। বলার পরে আমি বললাম, তুমি চট্টগ্রামের কোথায় উঠছো, তোমার অ্যাড্রেস বলো। সে তার ওই আত্মীয়র অ্যাড্রেস আমাকে বললো এবং এরপরে আমি প্রতিনিয়তই তার সঙ্গে দেখা করি। তাকে নিয়ে মোটরসাইকেল করে আমি পুরো মহল্লা, এলাকা, এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। মানে একটা সেকেন্ড যদি তারে না দেখি, আমি মনে হয় যেন ভাই আমি পাগল হয়ে যাই। এবং এভাবে প্রায় ১২ দিনের মতো ওর আত্মীয়র বাসাও থাকে। ১২ দিন পরে ও বলতেছে ওইখান থেকে চলে যাবে, মানে ওর আত্মীয়র বাসা থেকে ও আবার ওদের ওই পাড়ায় চলে যাবে। এবং ও আমাকে বললো যে ও আমাকে অনেক মিস করেছে, ওই পাড়াতে আমাকে পায়নি, আমাকে অনেক দিন খুঁজেছে এবং অন্য আরবিদের মাধ্যমে পরে সে জেনেছে আমি নাকি চলে আসছি। তো পরে আমি তারে বললাম যে ও যখন বললো ১২ দিন পরে ও ওদের পাড়ায় চলে যাবে, আমি তখন ওরে ডিরেক্টলি বলতেছিলাম যে ওকে দেখো, আসলে তুমি বিশ্বাস করো বা না করো, তুমি মানো বা না মানো, তোমার সঙ্গে আমার একটা মনের লেনাদেনা হয়ে গেছে। তো আমার পরিবারটা খুব স্ট্রিক্ট একটা পরিবার, বাট তারপরেও তুমি যদি বলো আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, তবে তোমাকে মুসলমান হয়ে যেতে হবে। এটা বলাতে ও একটা হাসি দিল, হাসি দিয়ে বলল, আসলে সত্যি কথা বলতে আমার কোনো পরিচয় নেই, আমার কোনো ধর্ম নেই, আর আমি কোনো ধর্ম পালন করিও না। যদি তুমি আমাকে ভালোবেসে তোমাদের ধর্মে ডাকো, তবে আমি যেতে রাজি আছি। ওর ওই সহজ সরল উক্তিগুলোই আমাকে ওর প্রতি আরও বেশি আকর্ষিত করে তোলে। একটা পর্যায়ে আমি তখন বললাম যে ঠিক আছে, যদি তুমি সত্যি আমার ধর্মে চলে আসো তাহলে আমি বেশ খুশি হব। এবং এরপরে তার সঙ্গে কথাবার্তা বলে আমার আরেকটা বন্ধুর মাধ্যমে আমি তাকে মুসলমান বানাই, কোনো রকমের নোটারি ছাড়াই। কারণ আরেকটা জিনিস আপনি বেশ অবাক হয়ে যাবেন শুনলে, ওর কোনো ভোটার আইডি কার্ড ছিল না, কোনো জন্ম নিবন্ধন ছিল না। এটা বেশ অবাক করা একটা বিষয়। আর এটা শুধু ওর বেলায় না, ওই পাড়ার এরকম অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যাদের কোনো নাগরিকত্ব নাই, যাদের কোনো ভোটার আইডি কার্ড নাই, এবং ওরা ওভাবেই থাকে। আসলে এটা ওদের প্রয়োজন হয় না। আমরা তো আসলে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, বাট ওদের এগুলো প্রয়োজন হয় না, তার জন্য এটা করেও না। তো এরপর হলো কি, আমি ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে গেছি, মানে আমাদের যে বাসা আছে বাসায় নিয়ে গেছি। আমার মা অনেকটা রাগারাগি করছে, কিন্তু আমার বাবা
মেয়েটাকে দেখিয়ে বললো যে মেয়েটা অনেক শান্ত স্বভাবী এবং অনেকটা ভালো। আর বড় কথা হচ্ছে দেখলে মনে হয় না যে কোনো পাহাড়ি মেয়ে বা কোনো উপজাতি, এটা মনে হয় না। তার কথাবার্তা চলন বলন সব কিছু বেশ ভালো। তো ঠিক আছে, এবং আমারে বলতেছে যে ঠিক আছে যেহেতু তুই বিয়ে করে নিয়ে আসছিস তাহলে ও থাকুক আমাদের সঙ্গে। আমার আব্বা এটা বলতেছে, এবং আমার আব্বা যখন ফর্মালি ওকে রিসিভ করে নিল, আমার মা একটু রাগারাগি করলো, চিল্লাচিল্লি করলো। একটা পর্যায়ে মাও তখন মেনে নিল যে ঠিক আছে। তখনই আমাদের বাসায় থাকতে শুরু করলো আমার ওয়াইফ হিসাবে। আমার 2 বোন থাকে, আমি থাকি। তখন আমার বড় বোনের কিন্তু বিয়ে হয়নি। আমার বড় বোন একটু অন্যরকম, ওর জীবনে আবার অনেক ঘটনা আছে, ওই দিকে না যাই। যাই হোক, এরপরে আমি আর রুকি একই বাসায় থাকতেছি, একই বাসায় চলতেছি ফিরতেছি। আব্বা মা যদিও রাগারাগি করেছে, মানে মা রাগারাগি করেছে প্রথম দিকে, এবং শেষের দিকে মাও ভাই অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে। আর উকি হচ্ছে এমন একটা মানুষ, ও যে কোনো মানুষের সঙ্গে ভাই খুব ফ্রেন্ডলি মিশতে পারে। ও যে কারোর সাথে যদি একটু কথা বলে, যে কেউ ওর ফ্রেন্ড হয়ে যাবে, যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। ওর কথাবার্তা সব কিছু খুব মাদজ্জিক, অনেকটা মায়া ভালোবাসা মাখা। যাই হোক, এরপরে যেটা হইলো যে এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি যখন রাতের বেলা উকির সঙ্গে ঘুমাতাম, মানে প্রথম আমি বুঝতে পারি নাই। এর পরে আমি বুঝতাম যে ও মনে হয় রাতের বেলায় কার সঙ্গে কথা বলে। মানে ধরেন আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি ও কার সঙ্গে কথা বলে। তো কার সঙ্গে কথা বলে এটা আমি ঠিক বুঝতে পারি না। আর আমি ওকে জিজ্ঞেসও করি না যে তুমি রাতের বেলায় কার সঙ্গে কথা বলো। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে দেখলাম যে এই কথা বলার প্রবণতা অনেক অংশে বেড়ে গেছে, অনেক অংশে বেড়ে গেছে, এবং ও কথা বলতেই আছে। রাতের বেলায় মাঝে মাঝে খুব ফ্রেন্ডলি মনে হয় কথা বলে। এরকম করে একটা রাতের বেলা আমাকে জিজ্ঞেস করলাম যে ওকে কিছু মনে করো না বা মাইন্ড করো না, আমি বেশ কয়েকটা রাত ধরে একটা জিনিস খেয়াল করতেছি, তুমি জানি কার সাথে কথা বলো রাতের বেলায়, তুমি রাতের বেলায় কার সঙ্গে কথা বলো। ও একটা হাসি দিয়ে বললো কারোর সঙ্গেই না। আমি বললাম না ওকি, তুমি অবশ্যই কারোর সঙ্গে কথা বলো, তুমি কার সঙ্গে কথা বলো আমাকে একটু বলবা। ও কোনো কিছু বলে না। এভাবে প্রায় 3-4 রাত কেটে গেছে। 3-4 রাত পরে আমরা তখন আমাদের নানু বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার নানু বাড়ি আবার গ্রামের দিকে, চট্টগ্রামেরই এরিয়াতেই, কিন্তু গ্রামে। নানুর সঙ্গে বেড়াতে যাওয়ার পরে একদিন রাতের বেলায় হলো কি, আমি আর উকি বের হয়েছিলাম নানু বাড়িতে গ্রামে হাঁটার জন্য। আমার সঙ্গে আমার আরেকটা মামাতো ভাইও ছিল, ওর বয়স অনেকটা কম ছোট। ও আর আমি হাঁটতে বেরিয়েছি। রাত কিন্তু তখন বেশি না, প্রায় 8:30 কি 9টার মতো বাজে। এরকম হাঁটতে হাঁটতে আমাদের নানুর পাড়ার পাশে একটা রাজবাড়ি আছে, 15 দিনের রাজাদের বাড়ি। যদিও এখন ওই বাড়িতে কেউ থাকে না। ওই রাজবাড়ির এরিয়াতে যাওয়ার পরে ও বারবার হাসতেছে। তো হাসতেছে দেখে আমি বললাম কি ব্যাপার, তুমি হাসো কেন? ও বলে কিছুই না। আমি বললাম যে না, কেন হাসতেছে আমাকে বলো। ও তখন বলে হাসতেছি এই কারণে, আমি আমার বান্ধবীর পছন্দের জায়গায় আসছি, যার জন্য আমার বান্ধবী খুশিতে নাচতেছে। আমি তখন বললাম ওকে, আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, তোমার বান্ধবীর পছন্দের জায়গা এবং তোমার বান্ধবী নাচতেছে মানে কি, কি বলতে চাচ্ছ? ও বলে আমার বান্ধবী খুশিতে নাচতেছে, এটা তার খুব পছন্দ হয়েছে জায়গাটা। তো আমার যে মামাতো ভাই আছে, ওই আবার আমাদের সঙ্গে কথা বলতে বলতে রাজবাড়িতে ঢুকার আগেও চলে গেছে। আমি বললাম যে বেশ কয়েকদিন ধরে তুমি এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলো, আমি আসলেই বুঝতে পারি না, আমাকে আজকে একটু খোলাখুলি বলো তো তোমার বান্ধবীকে। ও বলে আমার বান্ধবীকে তুমি দেখছো? তোমার বান্ধবীকে আমি দেখছি। কই, আমি তো তোমার বান্ধবীকে দেখি নাই। কি বলো, কিভাবে দেখলাম? ও বলে হ্যাঁ, অবশ্যই তুমি আমার বান্ধবীকে দেখছো, আর এখনো যদি তুমি আমার বান্ধবীকে দেখো তাহলে চিনতে পারবা। আমি বললাম যে আমি না তোমার বান্ধবীকে দেখতে চাই। ও বলে আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত, ঠিক আছে মেনে নিলাম। ও বলে তুমি যে আমার বান্ধবীকে দেখবা এটা কারো কাছে বলতে পারবা না, কাউকে জানাইতে পারবা না। যদি জানাও তাহলে আমার বান্ধবী খুব রাগ করবে, জানাবা না তো? আমি বললাম যে না, আমার কাউকে জানানোর প্রয়োজন নেই, আমি কাউকেই জানাবো না। তাও তুমি আমাকে দেখাও এটা তোমার কোন বান্ধবী আর কেমন বান্ধবী। ঠিক ওই মুহূর্তে ও তখন আমাকে আঙ্গুল দিয়ে রাজবাড়ির পিছনের সাইডে বিশাল বড় একটা বটগাছ রয়েছে, ওই বটগাছের দিকে আঙ্গুল দিয়ে দেখালো। আমি বটগাছের দিকে তাকিয়ে দেখলাম ভাই, আমি প্রথম যখন ওই দুর্গম পাহাড়ি এরিয়াতে যাই, আমি আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যে উক্তিকে আমি যেখানে দেখতাম ও সবসময় যেখানে বসে থাকে, যে জায়গাটাও বসে থাকতো, ওই গাছটার মধ্যে আমি একটা অদ্ভুত আকারের পাখি দেখেছিলাম, যেটা আকারে বিশাল বড় এবং সাদা রঙের। তো যে পাখিটা আমাকে বেশ অবাক করেছে, পরের দিনে পাখি সম্বন্ধে জানতে আমি গাছের নিচে যাই এবং সেখানে ওর সঙ্গে আমার পরিচয় হয়। সেই একই পাখিটা আমি তখন দেখলাম যে ওই বটগাছটার মধ্যে বসে আছে। দেখে আমার শরীরটা বেশ মানে ভয় পেয়ে গেছে, আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমি তখন ওকে জিজ্ঞেস করতেছি কি এটা কি হলো? ও আমাকে বলে কই কিছু না তো, আমার বান্ধবী। আমি বললাম দেখো, আমি এই সেম পাখিটাকেই তুমি যেখানে বসে থাকতা ওখানে দেখেছিলাম, গাছের উপরে পাখিটা বসে থাকতে দেখেছি রাতের বেলায়। এটা জানার জন্য আমি সকালে সে জায়গায় যাই। ও
ও বলে, তুমি না আমাকে জিজ্ঞেস করতা আমি কেন ওই জায়গাটা বসে থাকি? কারণ আমার বান্ধবীর জায়গা আসে, আর ওই জায়গাটা আমার বান্ধবীর পছন্দের জায়গা, এই জন্য আমি এই জায়গাটার মধ্যে বসে থাকি। আমি তখন বললাম, তোমার এটা কেমন বান্ধবী? ও তখন বলে, আমার বান্ধবী কিন্তু তোমাদের মতো মুসলমান, ও কিন্তু হিন্দু না, বা ও কিন্তু আমাদের ধর্মের না, ওর নাম হচ্ছে পারুল। আমি বললাম, পারুল? বলে, হ্যাঁ, ওর নাম পারুল, এবং ও স্বাভাবিকভাবে নারীদের রূপ ধারণ করতে পারে, সুন্দর মেয়েদের রূপ ধারণ করতে পারে। ও যদি কোনো নারীর রূপ ধারণ করে, তুমি যদি দেখো, ওর প্রেমে পড়ে যাবা। দেখেন, এই কথাগুলো আমার আপনার কাছে হয়তো কল্পনা মনে হতে পারে বা অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমার জীবনে ঠিক এই ঘটনাগুলো একই রকম ঘটে, যে সিনেমাকেও হার মানায়। তখন আমি ওর দিকে তাকিয়ে আছি যে, ওকে এগুলো কী বলতেছো তুমি আমাকে? আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবী তো কোনো মেয়ে হতে বলো তো। ওই তখন বলে যে, আমার বান্ধবী এখন হবে না, যখন সময় হবে তখনও হবে। তা আমি তখন আর তার কোনো কিছু বললাম না। এই দিনটা কেটে গেল। তাই আমি তখন দেখতাম যে রাতের বেলা মাঝে মাঝে কথা বলে, তা আমি বুঝতাম যে ওর সঙ্গে কিছু একটা আছে, তবে এইটা তো ওর কোনো ক্ষতি করে না। ওর কোনো ক্ষতি করে না, তাহলে কেনই বা আমি এটাকে বিরক্ত করবো বা ওর ইচ্ছা শক্তিতে আমি মানে প্রভাব খাটাবো? আমি ওর আর এই বিষয় নিয়ে কিছু বললাম না। এভাবে প্রায় আরো কিছুদিন কেটে গেল। ও যখন আমাদের বাসায় থাকতেছে, চলাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে বা সবার সঙ্গে উঠা বসা, ওই মুহূর্তের ভিতরে আমার মা কিন্তু খুব ট্যালেন্ট ছিল, কোনো স্বাভাবিক না, অনেকটা ট্যালেন্ট, মানে খুবই চালাক মহিলা ছিল। আমার আম্মা তখন করলো কি, একদিন আমাকে ডেকে বলতেছে যে, বাবারে তুই বিয়ে করছিস, সে চাকমা হোক আর যাই হোক, সে তো মুসলিম ধর্ম গ্রহণ করছে, নামাজ কালাম পড়ে, যার জন্য আমার ভালো লাগে। আচ্ছা বাবা, আমি আসলে ঠিক বুঝতেছি না এই মেয়েটার সঙ্গে কি কোনো কিছু আছে? মা আমাকে বলতেছে। আমি তখন মায়ের বললাম যে, না মা, ওর সঙ্গে কোনো কিছু নাই। আমার মা বলে, দেখ, তুই ওর সঙ্গে কথা বল, এবং কথা বলে তুই ক্লিয়ার হবি আসলেই ওর সঙ্গে কোনো কিছু আছে, যেটা আমি নিজে ধারণা করেছি, এবং আমি নিজে এরকম অনেক কিছু দেখেছি। আমি তখন ভয় পেয়ে গেলাম, কিভাবে মা এটা আন্দাজ করে ফেলেও। এরপর আমি তখন উকিলে গিয়ে বললাম যে, উকি জানো, এমন এমন ঘটনা, আমার মা কিন্তু কিছুটা ডাউট করে ফেলছে যে তোমার সঙ্গে যে তোমার বান্ধবী থাকে। ও তখন বলতেছে যে, হ্যাঁ আমিও জানি উনি অনেকটা সন্দেহ করেছে, তবে এতে কোনো সমস্যা নাই। আমার বান্ধবী কারো কোনো ক্ষতি করে না, ও শুধু আমাকে পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে আমার কাছে আসে, আমার সঙ্গে দেখা করে এবং ও চলে যায়, ও কারো কোনো ক্ষতি করে না। এমন করতে করতে যখন আমার মা আমাকে বারবার ফোর্স করতেছে, জিজ্ঞেস করতেছে, আমি তখন একদিন উকির কাছ থেকে অনুমতি নিলাম। তবে উকি আমাকে অনুমতি দিয়েছে ঠিক, বাট সে আমাকে বলল, আমার বান্ধবীর কথাটা তোমার মাকে বললে উপকারের থেকেও ক্ষতিটাই বেশি হবে। তারপরও আমি ক্ষতির দিক চিন্তা না করে আমার মাকে তখন আমি বিষয়টা জানালাম। জানানোর পরে পরে মা তখন আমাকে বলল, কোনো নারীর সঙ্গে এটা থাকা বেশ খারাপ, এটা কোনো ভালো শুভ লক্ষণ না। তবে আমি যতটুকু জানি, পরীদের কাছে অনেক ন্যাচারাল পাওয়ার থাকে, তাদের অনেক ক্ষমতা থাকে। আচ্ছা, এই যে তোর বড় বোনটা প্রতিবন্ধী, এখনও কথা বলতে পারে না ঠিকমতো, হাঁটাচলা করতে পারে না, ওর যে খুব খারাপ অবস্থা, এবং ওর ব্রেন যে এরকম ডাল, ওর জন্য কি কোনো কিছু করা যায় না? তুই তোর বউ উকির সঙ্গে কথা বলে দেখতো, তার বান্ধবীর সঙ্গে কথা বলে আমার মেয়েটার কোনো কিছু করে দিতে পারবে কিনা। আমি তখন মাকে বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি উকির সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। আমি যখন উকির সঙ্গে কথা বললাম, উকি তখন আমাকে বলে যে, আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, বান্ধবী এই ধরনের কাজ কখনোই করে না, ওর এটা পছন্দ না। বাট তারপরেও তুমি যেহেতু বলছো, এবং তোমার প্রথম চাওয়া সে অপূর্ণ করবে না, সে একটা জিনিস আমাকে দিবে, ওইটা তোমার বোনকে যদি ব্যবহার করে, তাহলে হয়তো তোমার বোন ভালো হবে। এই ঘটনার পরের দিনে উকি তখন আমাকে একটা তেল দিল, দিয়ে বলল, প্রতি রাতে ঘুমানোর সময় আমার বোনকে যাতে আমরা মাথার মধ্যে এই তেলটা দিয়ে দিই, মানে মাথার মধ্যে 1-2 ফোঁটা দিয়ে জাস্ট আমরা টাইগার বম বা অন্য অন্য মানে মলম যেভাবে ম্যাসেজ করে, ওভাবে যাতে মাথায় ম্যাসেজ করে দিই তেলটা, এবং আমার বোন তখন স্বাভাবিক হতে শুরু হবে। এই কথা বলার পরে এই তেলটা তখন ম্যাসেজ করতে শুরু করে। আপনি বিশ্বাস করবেন না, ঠিক 3 দিনের মাথায় এই তেলটা 3 দিন আমার বোনের মাথায় মেসেজ করার পরে আমার বোন স্বাভাবিকের থেকেও, মানে আগে যেরকম ছিল সেটার থেকেও অনেকটা ভালো হয়ে গেল। লাইক আমাদের সঙ্গে কথাবার্তা বলতেছে, এবং ওর এই অলৌকিক পরিবর্তনটা আমাদের গোটা পরিবারটাকে তখন অন্যরকম বানিয়ে ফেলে। এর মধ্যে আরেকটা কথা আমি আপনাকে বলে রাখি, আমার যে বোন আছে, আমার মানে একেবারে বড়টার যে ছোটটা, ওরে কিন্তু আবার বিয়ে দিয়েছিলাম, এবং ওর জামাই কিন্তু খুব ভালোই ছিল, বাট ওর শাশুড়িটা ভালো না। শাশুড়িটা বেশ খারাপ, আমার বোনকে খুব জ্বালাতন করতো। তো যাই হোক, এভাবেই তখন আমার বোন 3 দিনের মাথায় আমার বোন প্রায় আপনার 70% সুস্থ হয়ে গেছে, এবং আমার বোন এই 70% সুস্থ হয়ে যাওয়াতে আমাদের পরিবারের সবাই বিষয়টাতে ভীষণ রকমের অবাক হয়ে গেল যে, কী ব্যাপার, ওই এতটা ভালো কিভাবে হয়ে গেল, এতটা সুস্থ কিভাবে হয়ে গেল মাত্র কয়েকদিনের মাথায়। আলহামদুলিল্লাহ, তখন এই উকির সঙ্গে যে জিনিসটা থাকতো বা যে পালন থাকতো, এতে আমাদের পরিবার কিন্তু রাগ করতো না, মানে অভিমান করতো না, বেশ ভালোই হতো।
এবং ওই পরীটাও আমাকে বেশ পছন্দ করতো। মনে হতো আমি তাকে মাঝে মাঝে স্বপ্নে দেখতাম এবং ও উকির সঙ্গে আসতো, উকির সঙ্গে বসতো, উকির সঙ্গে কথা বলতো। এই সব কিছু আমাকে বেশ ভালোই লাগতো। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আস্তে আস্তে করে উকি একটু একটু করে অসুস্থ হতে শুরু হয়। ওর বুক ব্যথা বা বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এবং এই যে রোগগুলো দেখা দেয় আমি তখন ওর বলি যে উকি তোমার বান্ধবীকে বলো তোমার চিকিৎসা করার জন্য, সে তো চিকিৎসা করতে পারে। সে যেহেতু আমার বোনের চিকিৎসা করতেছে তাহলে তোমার চিকিৎসা সে করতে পারবে। উকি তখন আমাকে বলে যে আমার বান্ধবী বলেছে এটা আমার মরণবিধি, আর মরণবিধি চিকিৎসা কোনো পরী বা কোনো জিন বা কেউই করতে পারে না। আমি বললাম কি বলো মরণবিধি মানে? ও বলে হ্যাঁ, আমার উপরে ডাক চলে এসেছে, যে কোনো সময় হয়তো আমি চলে যেতে পারি। ওর কথাগুলো শুনে আমি তখন খুব মানে একেবারে এগিয়ে গেলাম যে এটা তুমি কি বলো, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবা? আজও আমাদের কোনো সন্তানাদি হয়নি, তোমার বান্ধবীকে বলো না যে যাতে আমাদের একটা বাচ্চা কাচ্চা হয় সেই ব্যবস্থা করে দেয়। ও তখন বলে আমার বান্ধবীকে আমি অনেক বলেছি, কিন্তু আমার বান্ধবী বলতেছে আমি কখনো মা হতে পারবো না, বিধাতার নিয়ম অনুযায়ী আমার কখনো সন্তান হবে না। আমি বললাম যে এইটা কেন? ও বলে তা ঠিক জানি না, তবে আমার বান্ধবী আমাকে যেটা বলেছে আমি সেটাই তোমাকে বললাম। এই করতে করতে আস্তে 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 করে উকি প্রায় অনেকটা অসুস্থ হয়ে গেছে এবং একটা পর্যায়ে ও বিছানায় পড়ে গেছে। তখন খুব কান্নাকাটি করতাম ওর জন্য। ওর তো আসলে কেউই ছিল না, না ছিল বাবা, না ছিল মা, আত্মীয় স্বজন কেউ নেই। ও তো সব ছেড়ে আমার কাছে চলে আসছে। ওদের ধর্মের কেউই আর ওর কোনো খবর নেয়নি। তা আমার মা ওকে অনেকটা পছন্দ করতো, আমার বোনেরাও পছন্দ করতো, সবাই করতো। এই করতে করতে একটা পর্যায়ে হলো কি, আমার যে বোন আছে মানে যেটা আমার বড় বোন, আমার বড় বোনের শাশুড়ির সঙ্গে খুব খারাপ একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে ওই মহিলাটা তখন করলো কি, মানে ওই আমার বোনকে মেরে আমার বোনকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিছে। তো একদিন রাতেবেলায় আমার মা তখন আমার বোনের সঙ্গে আলোচনা করে আমার বললো একটা কাজ কর, তোর বউয়ের সঙ্গে যে পরীটা আছে ওই পরীটারে বল যে তোর বোনের শাশুড়িকে একটু সাহেস্তা করে দেওয়ার জন্য, মহিলাটার একটু ক্ষতি করার জন্য, মহিলাটাকে যাতে একটু ক্ষতি করে ফেলে, মহিলাটা যাতে একটু নষ্ট করে, এই পরীটাকে তুই বলে দে। তো তখন তো উখি মোটামুটি অসুস্থ। এরপর আমি উখিরে বললাম যে উখি, মা তো এমনি এমনি বলতেছে মহিলাটা অনেক খারাপ, এবং তুমি যদি তোমার ওই পারুলের সঙ্গে কথা বলো এবং পারুলকে যদি তুমি বলো তাহলে দেখো না যে পারুল ওর কোনো উপকার করতে পারে কিনা বা কোনো কিছু করতে পারবে কিনা। ওকে তখন আমাকে বলে যে দেখো ও আসলে এরকম না, মানে আমি যেরকম বলতেছি ও সেরকম ভাবে করে না, তারপরও আমি ওর সঙ্গে কথা বলবো। পারুলের সঙ্গে কথা বলার পরে ও তখন পারুলকে বলে যে মানে পরীদের মধ্যে অনেক জাত আছে, বিভিন্ন ধরনের পরীরা বিভিন্ন কাজ করে, অনেক পরীরা অনেক ধরনের কাজ করে, কিন্তু ওদের মানে নিয়ম শৃঙ্খলা অনেক ভালো, মানে এরা অনেক ভালো জাতের, এবং ও যদি এই ধরনের কোনো কাজ করে তাদের ওদের সর্দারের দ্বারা ওর কঠিন বিচার হবে। ওর কঠিন বিচার হবে, হয়তো এমন হতে পারে ও আর কখনোই আমাদের কাছে আসতে পারবে না বা আমাদের সঙ্গে দেখা করতে পারবে না, এমনও আইন বা এমনও নিয়মকানুন হয়ে যেতে পারে। ওকে তখন বারবার মানা করে, বারবার মানা করার পরেও ওই মুহূর্তটাতে আমি তখন বারবারই বলতেছিলাম যে না, মানে ওকে মানা করতেছে, আমার মা বলতেছে করার জন্য। এই ঝামেলার ভিতরে আমি তখন উকিরে বললাম যে ওকে তুমি ওরে একটু বলো না যে তো এটা করে। এবার ওকে রাগ করে ওর বান্ধবী পারুলকে যখন বলছে, পারুল বলছে যে ঠিক আছে করবে। তো ঠিক আছে করবে বলে কিন্তু শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমার বোনের যে শাশুড়ি ছিল সেই শাশুড়ির খুব ক্ষতি করতো, নষ্ট করতো, এটা করতো ওইটা করতো, বেশ মানে জ্বালাইতো। এরকম করে বেশি দিন যায় নাই, প্রায় 1 থেকে 1.5 মাসের মাথায় একদিন হঠাৎ করে পারুল কান্না করতেছে রাতের বেলায়। তো রাতের বেলায় কান্না করতেছে, রাত না ঠিক তখন প্রায় সন্ধ্যা 7টা কি 8টার মধ্যে। আমি পারুলকে জিজ্ঞেস করলাম, সরি পারুল না উখি আমার বউ। তাই বললাম কান্না করতেছে কেন? ও বলে কান্না করতেছে এই কারণে, তোমার বোনের উপকার করতে গিয়ে আজ আমার বান্ধবী অনেক বড় বিপদে পড়ে গেছে। আমি বললাম বড় বিপদ? কি বিপদে পড়ছে? তো উখি আমাকে জানাইলো যে মানে আমার বোনের শাশুড়ি যে ছিল সে নাকি অনেক বড় একটা কবিরাজ ধরেছে, এবং সেই কবিরাজটার সঙ্গে যে জিনটা ছিল সে নাকি খুব পাওয়ারফুল, এবং সেই জিনটা নাকি উখিদের যে সর্দার আছে, মানে সরি পারুলদের যে সর্দার আছে ওই পারুলের সর্দারের কাছে বিচার দেয়, এবং বিচার দেওয়াতে সেই বিচারে পারুলকে ডেকে নেওয়া হয় এবং ডেকে নিয়ে পারুলকে অনেক সাহায্য করে, এবং পারুল আর কখনোই আমাদের সঙ্গে এইভাবে আসতে পারবে না, আমাদের সঙ্গে দেখা করতে পারবে না, এবং পারুলকে ওইখানের মধ্যে আটকিয়ে দেওয়া হয়। এগুলো নাকি পারুলকে বলে দিয়ে তারপরে চলে গেছে, তার জন্য ও কান্না করতেছে। আমি বললাম আরে না তুমি কান্না করো না, পারুল আসবে, এটা কোনো কথা হইলো নাকি? আমার বোনের শাশুড়ি তো এখন আগের মতোই আছে, ঠিক হয়ে গেছে। বলে না না না, পারুল বারবার মানা করছিল, তারপর আমি এটা কেন করলাম? এভাবে বেশি দিন না, প্রায় 12 থেকে 13 দিনের মাথায় আমি হঠাৎ করে কোনো কারণ না কোনো কিছু নেই অসুস্থ অবস্থায় উকি তখন মারা যায়। এবং উকি মারা যাওয়ার পরে আমি মানসিকভাবে প্রায় অনেকটাই ভেঙে পড়ি, আমি অনেকটা কষ্ট পাই, এবং উকির যেমন আত্মীয় স্বজন কেউই ছিল না, সুতরাং আমাদের ধর্ম অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী তখন তাকে আমরা কবরস্থ করি।
মানে দাফন কাফন করে ফেলি, ও মারা যায়, মানে মারা যাওয়ার পরে। তো ও মারা যাওয়ার পরে আমার পরিবার তখন বারবার বলতেছে, আমার মা এবং অন্য যারা আছে, তুই বিয়ে করে ফেল। কিন্তু ভাই আমার জীবনটা জানি কেমন খুব হার্ড হয়ে গেছিলো, মানে উকি মারা যাওয়ার পরে আমি এই মানসিক চাপটা স্বাভাবিকভাবে নিতে পারি নাই। আমি উকিকে অনেক পছন্দ করতাম, উকির সঙ্গে আমার সত্যি এক আত্মার সম্পর্ক ছিল। হঠাৎ ওই উকির মৃত্যুতে আমি মানসিকভাবে এতটাই ভেঙে পড়ি যে নতুন করে কাউকে বিয়ে করা বা কারোর সঙ্গে সংসার করা, এটা আমার দ্বারাই হচ্ছিল না। আমি দিনের পর দিন, রাতের পর রাত উখির কবরে বসে থাকতাম এবং ওর কবরে কোরআন তালাওয়াত করতাম, ওর জন্য দোয়া চাইতাম। এইভাবে একদিন দুদিন নয়, আমার জীবন থেকে টানা 14 বছর কেটে যায়। এই 14 বছরে আমার পরিবার অনেক চেষ্টা করেছে, মানে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই আমাকে বিয়ে শাদী করার জন্য। কিন্তু 14 বছরেও আমি কোনো বিয়ে করি নাই। 14 বছর পরে হঠাৎ করে আমি এক রাতের বেলায় উখিকে স্বপ্নে দেখি এবং খুব গভীরভাবে স্বপ্নে দেখে উখি আমাকে অনুরোধ করে বলে যে আমি যেন বিয়ে করি। এটা প্রায় 14 বছর পরে আমি যেন বিয়ে করি, এবং বিয়ে করার সময় ও আমাকে একটা নিয়ম বলে দেয়, মানে একটা কথা আমাকে বলে যে ওই রকম একটা মেয়েকে বিয়ে করার জন্য যেরকম তার চাওয়া, ওইটা সে আমাকে স্বপ্নে এসে বলে যায়। তো এটা যখন সে আমাকে স্বপ্নে এসে বলে, তখন আমি একটু বিব্রত হয়ে যাই যে আমাকে এটা কেন বললো, স্বপ্নে এসে বলে গেছে। এবং এটা বলে যাওয়ার পরে আমি তখন কি করলাম, ওই যে সিমটমগুলো দেখাইছিল যে মেয়ের মাঝে এই জিনিসগুলো থাকবে, তুমি তারে বিয়ে করবে, এবং সে মোটামুটি ওরকম একটা মেয়ের ঠিকানা আমাকে স্বপ্নে দিয়ে যায়। ওর পাওয়া থেকে স্বপ্ন থেকে আমি 14 বছর পরে আমার পরিবারকে জানালাম যে আমি বিয়ে করব। তারা তো তখন মোটামুটি খুব হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে আমি 14 বছর পরে কেন বিয়ে করার জন্য রাজি হলাম। তো আমার আব্বা আম্মা তারপর আমাকে বিয়ে করাবে, এবং বহু মেয়ে দেখতেছে, আমি বিয়ে করি না। তবে ওর দেখানো মেয়েটাই আমি তখন একটা পর্যায়ে পেয়ে যাই, এবং আমাদের চট্টগ্রামের মধ্যে পাই, উকি যেটাকে বলে সেটাকে, তখন আমি ওই মেয়েটাকে বিয়ে করি। 14 বছর পর আমি বিয়ে করি। বিয়ে করার পরে আলহামদুলিল্লাহ 1.5 বছরের মাথায় আমার একসঙ্গে 2টা কন্যা সন্তান হয়, মানে যমজ মেয়ে হয়। তা আমার যখন যমজ মেয়েগুলো হয়, তখনকার পর থেকে আমার ওয়াইফ, মানে আমার যে বউ আছে, সে কেমন কেমন করে জানি একটু অন্যরকম কথাবার্তা বলতো, মানে লাইক মাঝে মাঝে পাগলের মতো ব্যবহার করতো, মানে ওর মানসিকভাবে একটু রোগ দেখা দেয়। এবং রোগ দেখা দেওয়ার পরে আমি তখন আমার ওয়াইফকে বিভিন্ন ডাক্তার, কবিরাজ, এখানে সেখানে অনেক জায়গায় নিয়ে যাচ্ছি, বাট আমার বউ আর ঠিক হচ্ছে না। ঠিক না হতে হতে প্রায় অনেক দিন পরে আমি উখের কবরের কাছে যাইতাম আর কাঁদতাম যে তুমি কেন আমাকে স্বপ্নে এসে বললা বিয়ে করার জন্য, আজ আমার পাগল নিয়ে থাকা লাগতেছে। যেহেতু যমজ 2টা মেয়ে হয়ে গেছে, আমি তো আর আমার বউকে ছাড়তে পারতেছি না। এই যমজ 2টা মেয়ে নিয়েই কিন্তু আমার বউর সঙ্গে, এই পাগলটার সঙ্গে সংসার করা লাগতেছে। এইভাবে করতে 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 হঠাৎ করে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম যে আমি যাকে লাস্ট বিয়ে করেছিলাম, ওর নাম ছিল হাজেরা আক্তার। হাজেরা আক্তারের ভিতরে আমি তখন পারুলকে খুঁজে পেলাম, মানে সেই পারুল যে পারুল উকির সঙ্গে ছিল। এই পারুল ওর ভিতরে আসতো, এবং যখনই পারুল ওর ভিতরে আসতো, ও খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলতো, এবং চলাফেরা, আচার আচরণ সব কিছু ঠিক হয়ে যায়। এবং একটা পর্যায়ে দেখতাম যে পারুলের ভিতরে যখনই আসে তখনই ও ভালো। এরকম করে যখন পারুল আসতো, আমি জিজ্ঞেস করতাম যে তুমি যে আসছো, তোমার কোনো সমস্যা হয় না? ও বলে না, আমার কোনো সমস্যা হয় না, আমি আসছি ভালো হয়েছে, আমার বান্ধবীকে অনেক মিস করে আমি ওর কবরে গিয়ে বসে থাকি। এবং তুমি যে ওর কবরের কাছে গিয়া বলছিলা যে কেন ও তোমাকে বলছিল বিয়ে করার জন্য, এতে তুমি যে কষ্ট পাইছো, সেই কষ্ট থেকেই আমি আসলে তোমাকে উপকার করার জন্য আসছি। একদিন 2 দিন নয়, আজকে প্রায় আপনার 9 বছর যাবত আমার ওয়াইফের সঙ্গে এই জিনিসটা আছে। আমার যে যমজ 2টা মেয়ে হয়েছিল, আমার মেয়েগুলো এখন বেশ বড় হয়ে গেছে, এবং আমার ওয়াইফের সঙ্গে এই জিনিসটা এখনও পরবর্তীভাবে আছে। এবং অনেকেই বলা বলি করে, ও আমার ওয়াইফের যেই বাবা মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, তারাও এই বিষয়টা জানে যে ওর সঙ্গে আমার আগের ওয়াইফের এক বান্ধবী পারুল আছে, এটা তারা জানে। তো অনেকেই বলে যে এটা ওর ভিতর থেকে সরিয়ে দেওয়ার জন্য, সরিয়ে দিলে, কিন্তু পারুল আমাকে বলে আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে আবার পাগল হয়ে যাবে, ও আবার পাগল হয়ে যাবে, ওই সুস্থ থাকবে না। এবং এটা পারুল আমাকে বলে। আর যারা অন্যরা আছে, আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা বিষয়টা জানে, তারা প্রত্যেকেই বলে যে তোর ওয়াইফের সঙ্গে এটাকে আর কতকাল রাখবি, তো মানে হাজেরার জীবন থেকে বা হাজেরার শরীর থেকে সরাই দে। তো পারুল আমাকে বলতেছে আমি সরে গেলেও পাগল হয়ে যাবে, কিন্তু এলাকাবাসী বা আমার আত্মীয় স্বজনরা বলে ওকে সরাই দেওয়ার জন্য। ঠিক এমন তো জায়গায় এসে আমি খুব ডিসিশন নিতে পারতেছি না। এবং এখন কিন্তু আমার ওয়াইফ হাজেরা এত ভালো, যা ঠিক বলার মতো না, এত ভালো। ও এমন সব কাজ করে যা রীতিমতো আমার কল্পনাকেও হার মানায়।
এবং এত সব ভালো, কিন্তু যদি আমি ওর শরীর থেকে কোনোভাবে পারুলকে সরিয়ে দিই, এতে কি ভালো হবে না খারাপ হবে আমি ঠিক বুঝতেছি না। আর পারুলও ওর শরীর ছেড়ে যেতে যাচ্ছে না। অনেক কবিরাজদের কাছে গেলাম, পরে অনেক কবিরাজরা আমাকে বলে এটা একটা সময় আপনার ক্ষতি করবে, আপনার মেয়ের ক্ষতি করবে, কারণ জিন পরীরা কখনো কারো উপকার করে না, তারা ক্ষতিই করে। এই পরীটা আপনাকে পছন্দ করে, যে জন্য আপনার ওয়াইফের মাধ্যমে আপনার সঙ্গে থাকতে চায়। আপনি আপনার ওই পরীটাকে আপনার ওয়াইফের শরীর থেকে সরিয়ে ফেলেন, দেখবেন আপনার জীবনটা অনেক ইজি হয়ে যাবে। আদৌ কি আমার জীবনটা ইজি হবে যদি পারুল আমার ওয়াইফের শরীর থেকে চলে যায়? আমি ঠিক বুঝতেছি না। দীর্ঘদিন ধরে এটা নিয়ে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করি এবং একটা পর্যায়ে আপনার একটা গল্প আমার চোখে পড়ে, সেখান থেকে আমি আমার পুরো ঘটনাগুলো আপনাকে লিখে পাঠালাম। আজ আমি প্রায় মধ্যবয়স্কর থেকে অনেক বেশি বয়স হয়ে গেছে। এই মুহূর্তে আমার ওয়াইফের শরীরে এটা আছে, কতদিন পর্যন্ত রাখবো, বা আমি যদি আমার ওয়াইফকে ঠিকঠাক মতো চিকিৎসা করাই তাহলে কিন্তু ওর শরীর থেকে পারুল চলে যাবে। যাওয়াটা ভালো হবে না থাকাটা ভালো হবে ঠিক বুঝতেছি না, যার জন্য আপনার সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। আপনি আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন।